ওকে, তাহলে আমরা ready করে নিই। তো আমি একটু সিলেটের বাইরে আসছি, তো এই জন্য আজকে ক্যামেরা দিয়ে সরাসরি ক্লাস নিতে পারবো না। তো স্যার, এই জন্য বলো। আপনার সাউন্ড আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ার। মানে এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে কিনা এটা বুঝতে পারতেছি না। মানে অন্য সবার সাউন্ড আসতেছে, শুধু আপনার সাউন্ড আসতেছে না। স্যার, আমার ক্ষেত্রেও সেম হইতেছে স্যার। একটু কম আসতেছে, সাউন্ড অনেক স্যারের আসতেছে, সাউন্ডটা শুনতে হচ্ছে পাচ্ছ আস্তে না? আসতেছে। মানে অনেক আস্তে শব্দ আসতেছে। হ্যাঁ, আজকে ওই যে তোমার মোবাইল ডাটা দিয়ে ঢুকছি, তো এই জন্য হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম। তো একটু কষ্ট করে শোনো। মানে আমি এখনো শুনতেই শুনতে পাচ্ছি না পাও না? স্যার যে কি বলতেছেন, বা মানে মানে ওইটা মানে অনেক আস্তে শব্দটা আসতেছে। এই সবাই কি আমাকে শুনতে পাচ্ছ না? কেউ শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি তো ইয়ারফোনেই কথা বলতেছি। স্যার কথা কেটে কেটে আসতেছে। এখন শুনতে পাও? জি স্যার, এখন মোটামুটি শোনা যাচ্ছে। ওকে, যতটুকু শুনতে পাও ততটুকু চেষ্টা করো। আজকে আমরা আমাদের যে টু এজ ক্লাব ডিজাইনটা বাকি ছিল ওইটা আমরা একটু দেখবো। আমরা মোমেন্ট তোমার মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে আমাদের টু এজ লাভ ডিজাইন করতে হবে কিভাবে, সেটা আমরা আজকে দেখবো। তো আমি একটা তোমার পিডিএফ দেখে পড়াইতেছি, তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো। এটা দেখে তোমরা আরো দু একটা বাইরের কিছু এক্সাম্পল বা এক্সারসাইজ বিভিন্ন বই থেকে বা নেট থেকে ডাউনলোড দিয়ে এটার সাথে জাস্ট একটু মানে কম্বিনেশন করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে, সব একই প্রসেস। আমার মেইনলি এই যে তোমার যে টেবিল চার্ট, এই চার্টটা দরকার ছিল। তো এখানে চার্টটা মোটামুটি স্পষ্ট আছে। এখান থেকে এই চার্ট গুলো তোমাদের হয়তো পরীক্ষাতে সাপ্লাই দেওয়া হবে। তো সেইখান থেকে তোমরা একটু দেখে কিভাবে চার্ট ইউজ করতে হয় আহ, আমরা সেটা দেখব, এবং এখান থেকে ডাটা নিয়ে সেই ডাটা দিয়ে আমরা আমাদের স্ল্যাব ডিজাইন করব। ঠিক আছে, তো তার জন্য আমাদের কিছু স্টেপ আছে, স্টেপ ফলো করতে হয়। তো সেই স্টেপ ফলো করে আমাদের ডিজাইনটা করতে হয়। ঠিক আছে, তো এখানে দেখো কয়েকটা স্টেপ লেখা আছে। যে প্রথমে আমরা নির্ণয় করবো হলো যে দ্য ডিটারমিনেশন অফ থিকনেস অফ দ্য স্ল্যাব প্যানেল। ঠিক আছে, আমাদের যে টু এ স্ল্যাবটা হবে সেই টু এ স্ল্যাবটাকে আমাদের প্রথমে থিকনেসটা ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করব আমি একটু করে নেই। ড্র, কেমনে ড্র করে? ড্র করতে পারি না। আচ্ছা, যাই হোক, দেখো আমরা এইভাবে যদি আমাদের একটা স্ল্যাব তোমার প্ল্যান হয়, এর ভালো করে ড্র করা যায় না, জাস্ট আমি বোঝানোর জন্য ড্রটা করতেছি। ধরো এই বরাবর আরেকটা প্যানেল আছে। স্যার, একটু কষ্ট করে আরেকটু জোরে যদি বলতেন। তো দেখো আমি একটা আমাদের ধরো এটা একটা বিল্ডিং এর প্ল্যান। ঠিক আছে, তো প্ল্যানটা আমি জাস্ট এমনি ড্র করে দেখাচ্ছি। তোমরা জাস্ট দেখা যাচ্ছে তো নাকি? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, তো এই হলো আমার মনে করো যে একটা বিল্ডিং এর প্ল্যান। এখানে অনেকগুলো প্যানেল আছে, এই একটা প্যানেল, এটা একটা প্যানেল, একটা প্যানেল, প্রত্যেকটা একটা একটা করে প্যানেল। ঠিক আছে, তো এই প্যানেল গুলো তোমার দেখো এই দুই সাইড কি, এই দুই সাইড আমাদের ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, অর্থাৎ এখানে এন্ড হয়ে গেছে এই সাইড এবং এই সাইড। আর এই সাইড এবং এই সাইড, এই দুই সাইড কিন্তু কন্টিনিউয়াস আছে।
ঠিক আছে, তো এই সাইডটাকে আমরা বলবো কন্টিনিউয়াস সাইড, এটাকেও কন্টিনিউয়াস সাইড বলবো, আর এই দুইটা সাইড আছে, এই দুইটা সাইডকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস সাইড। ঠিক আছে, একইভাবে যদি এই প্যানেলের কথা চিন্তা করি, তখন আমাদের এই তোমার সাইডটা হবে হলো ডিসকন্টিনিউয়াস, আর এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এটা অর্থাৎ এটা তিন সাইড কন্টিনিউয়াস, একটা সাইড ডিসকন্টিনিউয়াস। একইভাবে যদি আমরা এই মিডলের প্যানেলটা নেই, তাহলে এই প্যানেলটা কি হবে? এই প্যানেলটার কিন্তু চারদিকেই আমার কি, চারদিকেই কন্টিনিউয়াস। ঠিক আছে, শুধুমাত্র এই মাঝখানের প্যানেলটা চারদিকেই কন্টিনিউয়াস, আর বাকি যে প্যানেলগুলো আছে সবগুলোই হয়তো একদিকে ডিসকন্টিনিউয়াস, তিন দিকে কন্টিনিউয়াস, বা কোনোটা দুই দিকে কন্টিনিউয়াস আর দুই দিকে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তো এইরকম আমরা যে কোনো একটা প্যানেল, প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হবে। তো সেই হিসাবে আমরা আসলে একটা প্যানেল ডিজাইন শিখবো, একটা প্যানেল ডিজাইন শিখলে আমরা বাকি সমস্ত প্যানেলই ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তোমাদের ফার্স্ট কাজ হবে যে আমাদের এই তোমার কি বলে, এই স্ল্যাবটার থিকনেস ক্যালকুলেট করা। তো 2A স্ল্যাবের থিকনেস ক্যালকুলেট করার জন্য আমাদের একটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে, সেটা হলো তোমার পেরিমিটার বাই 180। ঠিক আছে, অর্থাৎ তোমার পেরিমিটার ডিভাইডেড, এটাতে করা যায় না। ঠিক আছে, পেরিমিটার বলতে ওই যে আমাদের একটা প্যানেলের চারটা বাহু আছে, চারটা বাহুর যোগফল ভাগ 180, ওইটা করলে যত ইঞ্চ বেড হবে, ঠিক আছে, তত ইঞ্চ হলো আমাদের থিকনেস। ঠিক আছে, তাহলে থিকনেস আমরা বের করবো কিভাবে? যে প্রথমে ডিটারমিনেশন অফ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব প্যানেল, প্যানেলের থিকনেসটা আমরা ক্যালকুলেট করবো ওই ফর্মুলা দিয়ে। এখানে যদিও তোমাদের অন্য একটা ফর্মুলা ইউজ করা হয়েছে এই তোমার এই ডিজাইনে, তো আমরা এই ফর্মুলাতে যাব না, আমরা আমাদের সহজ ফর্মুলাতে যাব, সেটা হলো পেরিমিটার ডিভাইডেড 180 ডিগ্রি, সরি 180। আমাদের পেরিমিটারকে 180 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হবে আমাদের ওই স্ল্যাবের থিকনেস। তো প্রথমে আমরা থিকনেসটা ক্যালকুলেট করে নেব। ঠিক আছে, সেই থিকনেস দিয়ে আমরা আমাদের তোমার ডেড লোড, লাইভ লোড এগুলো ক্যালকুলেশন করে নেব। সেলফ ওয়েট তো আমরা থিকনেস দিয়ে তার ইউনিট ওয়েট দিয়ে গুণ দিলে আমরা সেলফ ওয়েট পেয়ে যাবো, ডেড লোড ফর সেলফ ওয়েট। আর লাইভ লোড তো আমাদের কোড অনুযায়ী বলে দেওয়া থাকবে, যদি না বলে দেওয়া থাকে তখন একটা ধরে নিতে হবে আমাদের এসিআই কোড অথবা বিএনবিসি কোড অনুযায়ী, বিল্ডিং এর টাইপ অনুযায়ী আমাদের লাইভ লোডটাকে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় স্টেপে কি করব, ডেড লোড এবং লাইভ লোড ক্যালকুলেট করব এবং সেটার ফ্যাক্টর লোড ক্যালকুলেট করব। ঠিক আছে, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। এরপরে যেটা করব স্টেপ নাম্বার 3 তে, ডিটারমিনেশন অফ মোমেন্ট কোএফিসিয়েন্ট। তো আমরা আমাদের প্রত্যেকটা এন্ড এর মোমেন্ট কোএফিসিয়েন্ট, আমরা যেরকম যখন ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন শিখেছিলাম তখন আমরা যে কোনো এক ডিরেকশনে মোমেন্ট ক্যালকুলেট করতাম, অর্থাৎ সবসময় শর্ট ডিরেকশনে অথবা সাপোর্ট টু সাপোর্ট মোমেন্ট ক্যালকুলেট করতাম। সেটা আমরা মোমেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা ওটা শিখেছি। তো এখানে যেহেতু আমার 2A স্ল্যাব বলতে বোঝায় হলো তোমার লোডটা দুই ডিরেকশনেই পাস হবে, দুই ডিরেকশনে ট্রান্সফার হবে, লং ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট ডিরেকশন। তো এই জন্য আমরা এটা সহজে মোমেন্ট ক্যালকুলেট করতে পারি না, এই জন্য আমাদের চার্টের হেল্প নিতে হয়, অর্থাৎ মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো বের করে নিতে হয়। শর্ট ডিরেকশনের মোমেন্ট কোএফিসিয়েন্ট এক ধরনের, লং ডিরেকশনের মোমেন্ট কোএফিসিয়েন্ট এক ধরনের। তো সেগুলো আমরা আমাদের চার্ট থেকে বের করে নেব। সেটা কিভাবে বের করব? আমরা এই যে একটা তোমার প্যারামিটার বের করব, সেটা হলো এম হলো তোমার ওই শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের যে লেন্থ। ঠিক আছে, শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের যে লেন্থ, সেই লেন্থ এই দুইটার রেশিও, শর্ট ডিরেকশনের লেন্থ ডিভাইডেড তোমার লং ডিরেকশনের লেন্থ, A ইকুয়াল টু শর্টার লেন্থ অফ দ্য স্ল্যাব, B ইকুয়াল টু লঙ্গার লেন্থ অফ দ্য স্ল্যাব।
এই দুটার রেশিও করলে যে ভ্যালুটা পাবো সেটা হলো আমার এম। এটার উপর নির্ভর করে এবং সাপোর্ট কন্ডিশনের উপর নির্ভর করে আমরা আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো বের করব। তো এইটার উপর ভিত্তি করে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো বের করব। সেটা হলো সি এ নেগেটিভ, অর্থাৎ আমাদের শর্ট ডিরেকশনের সাপোর্ট মোমেন্ট, অর্থাৎ তোমার নেগেটিভ মোমেন্ট। আবার বি অর্থাৎ লং ডিরেকশনে তোমার সাপোর্টের নেগেটিভ মোমেন্ট। একইভাবে সি এ ডেড লোড পজিটিভ মোমেন্ট, মানে ডেড লোডের জন্য যে পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট, এবং লং ডিরেকশনে ডেড লোডের জন্য যে পজিটিভ মোমেন্ট, অর্থাৎ মিড পয়েন্টে যে মোমেন্টটা ডেভেলপ করবে সেই কোএফিসিয়েন্টটা আমরা বের করব। একইভাবে লাইভ লোডের জন্য শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট, আবার লং ডিরেকশনের পজিটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট। এই 6টা কোএফিসিয়েন্ট আমরা আমাদের এম ইকুয়াল টু এ বাই বি এই রেশিওর উপর ভিত্তি করে আমরা আমাদের এই কোএফিসিয়েন্ট গুলো বের করব। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের চার্ট, এখানে যে চার্টটা দেয়া আছে, বলো। আমরা তো জানি যে মানে 4টা কলাম দিয়ে যে মানে আমাদের যে সীমাবদ্ধতা জায়গাটা থাকবে ওইটা স্ল্যাব, তো আমরা কি ওই অংশটা নিয়ে ক্যালকুলেট করতেছি নাকি একদম পুরো যেটা থাকে সেটা নিয়ে? না 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 না, পুরোটা না, একটা প্যানেল। ওই যে আমি আঁকালাম না, জি স্যার, অনেকগুলো ওই প্যানেল শুধু ওই আঁকালাম না, জি যে স্যার, কোনো মানে একটা শুধু প্যানেল। একটা panel হ্যাঁ হ্যাঁ, জি একটা স্যার, প্যানেল। এখন clear আছে। ঠিক আছে, জি স্যার। পুরোটা না। তো এখানে দেখো আমাদের এই যে চার্ট দেওয়া আছে, এই চার্টটা কি কি জিনিস দেওয়া আছে দেখো। এখানে তোমার এই যে সিএসিবি এগুলো মোমেন্ট কোএফিসিয়েন্ট, এল এ এল বি এগুলো এই যে লেন্থ অফ দ্য ক্লিয়ার স্প্যান ইন শর্ট ডিরেকশনাল লেন্থ, আর এটা লং ডিরেকশনাল লেন্থ। আর এম এ মোমেন্ট ইন দা শর্ট ডিরেকশন, এম বি মোমেন্ট ইন দা লং ডিরেকশন, আর ডাব্লিউ এটা হলো আমাদের ইউনিফর্ম লোড, যেটা আমাদের স্ল্যাবের উপরে তোমার আরোপিত আছে। ঠিক আছে? দেখো কিভাবে বের করবো সেটা। প্রথমে আসি কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ ওই যে সি এ নেগেটিভ, সি বি নেগেটিভ, মানে লং ডিরেকশনের তোমার নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট, আর শর্ট ডিরেকশন আর লং ডিরেকশনের মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করবো। এটা কিভাবে? আমাদের এই যে এম ইকুয়াল টু এল এ বাই এল বি, মানে ওই যে শর্ট ডিরেকশনের লেন্থ আর লং ডিরেকশনের লেন্থ, এই দুটোর অনুপাত, এই দুটোর রেশিও করে যেই ভ্যালু পাবো সেটার সাথে প্রথমে আমি এই যে এটা মিলাবো। ধরো তোমার লং শর্ট ডিরেকশন ডিভাইডেড লং ডিরেকশনের লেন্থের অনুপাত করে আমি পাইলাম যে তোমার 0.90 আসে। ঠিক আছে? এটা ধরো তোমার শর্ট ডিরেকশনাল লেন্থ তোমার 20 ফিট, আর লং ডিরেকশনাল লেন্থ 25 ফিট। তাহলে এই দুটাকে রেশিও করলে কত হয়? 20/25, 0.80। ঠিক আছে? তাহলে 0.80 কোথায় আছে? এই যে, তার মানে এই কলামে, সরি এই রোতে আমাদের সি এ নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট এইগুলা, আর সি বি নেগেটিভ মোমেন্টের কোএফিসিয়েন্ট এইগুলা। এগুলো আমরা কিভাবে পাবো? এই যে দেখো সাপোর্ট কন্ডিশন, এটা হলো কেজ 1। কেজ 1 মানে হচ্ছে আমার চারদিকেই ডিসকন্টিনিউয়াস। চারদিকে ডিসকন্টিনিউয়াস মানে বুঝতে পারছো তো? মানে এর চারপাশে আর কোনো ধরনের স্ল্যাব নেই বা প্যানেল নাই। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে এখানকার ড্রয়িং টুলটা ভালো না। এইটা মনে করো যে একটা প্যানেল। ঠিক আছে? এই একটাই প্যানেল আছে, এই স্ল্যাবে একটাই প্যানেল আছে, আর কোনো প্যানেল নেই। ঠিক আছে? তখন এইটা পড়বে হলো আমার এই যে প্রথম কন্ডিশনে কেজ 1। ঠিক আছে? এটা কেজ 1, মানে এর চারপাশে আর কোনো স্ল্যাব নেই, মানে চারপাশেই ডিসকন্টিনিউয়াস এন্ড। আর কেস টুটা হলো ওই যে আমি যেই প্ল্যানটা আঁকছিলাম তার মাঝখানের যে প্যানেলটা, অর্থাৎ এর চারদিকেই কি কন্টিনিউয়াস। এই পাশেও প্যানেল আছে, এই পাশেও প্যানেল আছে,
এই পাশেও প্যানেল আছে, এই পাশেও প্যানেল আছে, এটাকে বলবো কেস 2। আর কেস 3 কোনটা? তোমার এই যে শর্ট ডিরেকশনের দুই পাশে, আমার শর্ট ডিরেকশনের দুই পাশে আমার কন্টিনিউয়াস, কিন্তু এই দুই পাশে ডিসকন্টিনিউয়াস। অর্থাৎ এই পাশেও একটা প্যানেল আছে, এই পাশেও একটা প্যানেল আছে। তখন এটাকে ফেলবো হলো কেস 3 তে। আর কেস 4 কোনটা? তোমার শর্ট ডিরেকশনের এক পাশে কন্টিনিউয়াস, আর লং ডিরেকশনের এক পাশে কন্টিনিউয়াস, আর বাকি দুই পাশে ডিসকন্টিনিউয়াস। সেটাকে আমরা বলবো কেস 4। আর কেস 5 কি? তোমার দুই পাশে লং ডিরেকশনের দুই পাশে আমার কন্টিনিউয়াস, আর শর্ট ডিরেকশনের দুই পাশে ডিসকন্টিনিউয়াস। এটাকে ফেলবো হলো কেস 5 এ। কেস 6, হলো লং ডিরেকশনের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস, আর তিন পাশেই ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? একইভাবে কেস 7, কেস 8। কেস 8টা কি? তিন পাশেই আমার কন্টিনিউয়াস, এক পাশে শুধু ডিসকন্টিনিউয়াস। আর কেস 9 কি? আমার শর্ট ডিরেকশনের এক পাশে কন্টিনিউয়াস আর এক পাশে ডিসকন্টিনিউয়াস, আর বাকি লং দুই ডিরেকশনে কন্টিনিউয়াস। এটা হলো কেস 9। আমাদের যেই কেজে পড়বে আমরা সেই কেজের ভ্যালুটা নিব। ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে আমার এটা তোমার কোন কেজে পড়লো, ধরো কেস 4 এ পড়লো। ঠিক আছে? কেস 4, মানে হলো একটা কর্নারের একটা স্ল্যাব। ঠিক আছে? অর্থাৎ এর এই পাশেও কন্টিনিউয়াস আছে, এই পাশেও কন্টিনিউয়াস আছে, এই পাশ আর এই পাশটা ডিসকন্টিনিউয়াস। তাহলে সেটা কোন কেজে পড়লো? এটা হলো কেস 4। তাহলে কেস 4 এ পড়লে তখন আমি আমার প্যানেলটা হলো কেস 4 এ পড়লো, আর এদিক এম রেশিওটা আমি পাইলাম 0.80। তাহলে আমার সি এ নেগেটিভ হবে কোনটা? এই যে কেস 4, 0.071। আর সি বি নেগেটিভ, অর্থাৎ লং ডিরেকশনের আমার নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট কত হবে? 0.029। এই দুইটা কোএফিসিয়েন্ট আমরা আমাদের লিখে রাখবো যে সি এ নেগেটিভ ইকুয়াল টু এত, আর সি বি নেগেটিভ ইকুয়াল টু 0.029। তো এইরকম এম ইকুয়াল টু তোমার শর্ট ডিরেকশনের লেন্থ, লং ডিরেকশনের লেন্থ, এটা রেশিও করে যেই ভ্যালুটা পাবো সেটার সাপেক্ষে আমার সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমার যেই কোএফিসিয়েন্টটা ম্যাচ করে আমরা সেই কোএফিসিয়েন্টটা নোট করে রাখবো। নোট করে সেই ভ্যালুটা আমরা এই যে এই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা আমাদের ওই এন্ডের নেগেটিভ মোমেন্টটা পেয়ে যাব। অর্থাৎ এম এ নেগেটিভ ইকুয়াল টু সি এ নেগেটিভ, এই যে সি এ নেগেটিভ এই ভ্যালু ইন্টু ডব্লিউ বলতে ওই যে আমাদের ফ্যাক্টর লোড, অর্থাৎ 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা দিয়ে আমরা ফ্যাক্টর লোড বের করে নিব। আর এল এ হলো আমার শর্ট ডিরেকশনের, এই যে শর্ট ডিরেকশনের লেন্থ। এই মানগুলো বসিয়ে দিলে আমি নেগেটিভ মোমেন্টটা পেয়ে যাব শর্ট ডিরেকশনে। আর লং ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট পাবো এই যে সিবি নেগেটিভ ইন্টু ডাব্লিউ ইন্টু এলবি। ঠিক আছে? এলবি স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনে বসাইলে আমি এম বি নেগেটিভ মোমেন্টটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এইটা পাইলাম আমরা তোমার নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে? আর নেগেটিভ মোমেন্ট ব্যবহার করার সময় আমরা ডেড লোড প্লাস লাইভ লোড, অর্থাৎ ফ্যাক্টর টোটাল যে লোড, ফ্যাক্টর লোড, সেটা আমরা নিব। ঠিক আছে? আর পজিটিভ মোমেন্ট যখন আমরা বের করব তখন আমাদের ডেড লোডের জন্য আলাদাভাবে বের করতে হবে, লাইভ লোডের জন্য আলাদাভাবে বের করতে হবে। ঠিক আছে? তো এখন আসি আমরা এই যে পজিটিভ মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করব। পজিটিভ মোমেন্ট তো সেম, এই যে এম এ পজিটিভ ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট ইকুয়াল টু সি এ ডেড লোড। এখানে সব সি এ সিবি ডেড লোডের জন্য দেওয়া, এখানে কিন্তু লাইভ লোড নেই, এখানে শুধু ডেড লোডের জন্য কোএফিসিয়েন্ট গুলো দেওয়া। ঠিক আছে? তো এখান থেকে ডেড লোডের কোএফিসিয়েন্টটা বের করে নেব একইভাবে আগের মতোই, এই যে এল বাই বি কন্ডিশনের সাথে ম্যাচ করে, আমাদের সাপোর্ট কন্ডিশনের উপর ম্যাচ করে আমরা এখান থেকে সি এ ডেড লোড, সিবি ডেড লোড, এই দুইটা বের করে নিব। এই চার্ট থেকে বের করে নিয়ে
এখানে ডাব্লিউ বলতে ডাব্লিউ ডেড লোডের জন্য যে ফ্যাক্টর লোডটা, মানে 1.2 ডেড লোড। এখানে কিন্তু ডাব্লিউটা হবে 1.2 ডেড লোড, ঠিক আছে, শুধু ডেড লোড। এখানে কিন্তু লাইভ লোড যোগ হবে না, এখানে ডব্লিউ মানে শুধু ডেড লোড। এই যে তোমার ডাব্লিউ ইকুয়াল টু ইউনিফর্ম ডেড লোড পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এখানে আমরা শুধুমাত্র হ্যাঁ ফ্যাক্টর ডেড লোড যেটা, ঠিক আছে, 1.2 ডেড লোড ওই মানটুকু। তাহলে আমরা এখান থেকে ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট পেয়ে গেলাম। এবার লাইভ লোডের জন্য আমাদের পজিটিভ মোমেন্টটা নিয়ে আসতে হবে দুই এন্ডেই। তাহলে এখানে আমরা এই যে তোমার কোএফিসিয়েন্ট ফর লাইভ লোড পজিটিভ মোমেন্ট, তাহলে পজিটিভ মোমেন্ট লাইভ লোডের জন্য একইভাবে আমরা ডেড লোডের জন্য যেভাবে ক্যালকুলেট করছি এখানে সেই একইভাবে এই যে সি এর লাইভ লোড, সিবি লাইভ লোড এই চার্ট থেকে নিয়ে আসবো। আর ডব্লিউ হলো এখানে ওই যে 1.6 লাইভ লোড, মানে ফ্যাক্টর লাইভ লোড যেটা, সেটা এখানে ইউজ করব। ইউজ করে আমাদের লেন্থ তো জানা, সেখান থেকে আমরা এম এ পজিটিভ লাইভ লোড, এম বি পজিটিভ লাইভ লোড বের করে ফেলবো। বের করার পরে আমরা পজিটিভ টোটাল মোমেন্ট কিভাবে পাবো? এই যে ডেড লোডের জন্য মোমেন্ট প্লাস লাইভ লোডের জন্য আমাদের পজিটিভ মোমেন্ট, এই দুটো যোগ করলে তখন আমরা তোমার পজিটিভ টোটাল পজিটিভ মোমেন্টটা পেয়ে যাব। সেটা হলো শর্ট ডিরেকশনে পজিটিভ মোমেন্ট, লং ডিরেকশনে পজিটিভ মোমেন্ট, লাইভ লোডের মোমেন্ট প্লাস ডেড লোডের মোমেন্ট, ঠিক আছে। এই দুটো যোগ করে তখন আমরা টোটাল মোমেন্টটা পেয়ে যাব। তাহলে আমরা নেগেটিভ মোমেন্ট পেয়ে গেলাম দুই এন্ডে, মানে দুই সাপোর্টে, আবার পজিটিভ মোমেন্ট মাঝখানের যে পজিটিভ মোমেন্ট সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা মোমেন্ট যদি পেয়ে যাই তারপরে তো আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তখন আমরা খুব সহজেই আমাদের ওই যে ওয়ান ওয়ে স্ল্যাবে যেভাবে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করছিলাম আমরা এখানেও সেই একইভাবে আমাদের রেইনফোর্সমেন্ট গুলো ক্যালকুলেট করব। ওকে, এবার আমরা বলো। মানে মোমেন্টের এডটা কিভাবে করছেন ওটা বুঝি নাই। মানে আমি কি ডেড লোড যেটা ভ্যালুটা পাবো পজিটিভ মোমেন্টের জন্য যে ডেড লোড পাবো সেটার সাথে কি মানে পজিটিভ মোমেন্টের মানে শর্টার ডিরেকশনে যে আবার লাইভ লোড পাবো সেই দুইটা যোগ করব? হ্যাঁ, ওই দুইটা যোগ করতে হবে, ঠিক আছে। আবার মানে শর্টার ডিরেকশন ডেড লোড প্লাস লাইভ লোড, হ্যাঁ। আবার লং ডিরেকশনে তোমার পজিটিভ মোমেন্ট আছে, শর্টার ডিরেকশন লং ডিরেকশনে তোমার লাইভ লোডের জন্য প্লাস ডেড লোডের জন্য দুইটা মোমেন্ট যোগ করে আমি লং ডিরেকশনের পজিটিভ মোমেন্টটা পেয়ে যাব। হ্যাঁ, এই যে এখানে সূত্রগুলো দেওয়া আছে, এই যে দেখো। হ্যাঁ, বলো বলো। জি স্যার, মানে আমরা এইখানে যে কোএফিসিয়েন্ট গুলো ওইটা কি মানে আমাদের ওয়ান ওয়াই স্ল্যাবে যেরকম করছিলাম যে 1/8 ডাব্লিউ এল স্কোয়ারের জায়গায় আমরা 1/8 টা চেঞ্জ করে যে আমরা একটা ফিগার থেকে নিয়ে নিয়েছিলাম যেটা মানে এটা কোএফিসিয়েন্ট ওইখানের মতোই কি এই কোএফিসিয়েন্টটা? ওইটার মতো না এক্স্যাক্টলি, আমরা ওইখানে তো তোমার ডাব্লিউ এল স্কোয়ার বাই তোমার একটা ছিল 12, একটা ছিল 9, একটা ছিল 24, তাই না? ইন্টেরিয়র সাপোর্টের জন্য, তারপর এক্সটেরিয়র সাপোর্টের জন্য পজিটিভ। আসলে 2 স্ল্যাবের জন্য ওই কোএফিসিয়েন্ট গুলো খাটে না, কারণ ওইখানে আমাদের কি ছিল, সব লোড গুলো এক ডিরেকশনে ট্রান্সফার হতো, এই জন্য আমাদের কোনো সমস্যা ছিল না। ওইটা আমরা এমনি নর্মাল আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচারের যে কোএফিসিয়েন্ট ওই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করতাম। কিন্তু 2 স্ল্যাবে কি হয়, আমাদের দুই ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, এই জন্য আমাদের মোমেন্ট শেয়ার সব দুই ডিরেকশনে ক্যালকুলেট করতে হয়। এই জন্য আমাদের এই যে কোএফিসিয়েন্ট গুলো এই চার্ট থেকে নিয়ে আসতে, ঠিক আছে স্যার। আরেকটা জিনিস কি যে আপনি বলছিলেন যে মানে একটা প্যানেলে ডিজাইন করার পর বাকিগুলোতে সেম ডিজাইনটাই হয়। হ্যাঁ, এইটা হয়, এটাই করা হয় সাধারণত। সেই ক্ষেত্রে যেটা করা হয়, আমরা সব প্যানেলের ক্ষেত্রেই, হ্যাঁ আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি। ওই ক্ষেত্রে ধরো আমার একটা বিল্ডিং এ তোমার 5টা প্যানেল আছে, ঠিক আছে। তখন আমরা কি করি, 5টা প্যানেলের জন্যই আমরা এই যে তোমার মোমেন্ট ক্যালকুলেট করি, ঠিক আছে। এই যে এম এ পজিটিভ, এম বি পজিটিভ, এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ সব মোমেন্ট ক্যালকুলেট করি। করার পরে সবচেয়ে বড় ম্যাগনিটিউড যেটা, সবচেয়ে বড় ভ্যালু যেটা, সেটা দিয়ে আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করে সেই রেইনফোর্সমেন্টটাই টোটালটাতেই বসিয়ে দেই।
কিন্তু এটা একটা তোমার লামসাম রুলস। আসলে নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্যানেলে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে বসালে সবচেয়ে ইকোনমিক্যাল হয়, কিন্তু সেটার ক্ষেত্রে আবার ঝামেলা হয় যেটা, সেটা হলো তোমার ওই যে রড যখন বিছাইতে হয় তখন ওই যে দেখা যায় একটাতে তোমার রড বেশি লাগতেছে একটা প্যানেলে রড কম লাগতেছে। তো সেই ক্ষেত্রে ওই যে তোমার রড কাটাকাটি, তারপরে তোমার বাইন্ডিং এ একটু সমস্যা হয়। এই জন্যই যেটা করে সেটা হলো তোমার সবচেয়ে বড় প্যানেল যেটা, সেটাতে হিসাব করে মোটামুটি ওইটাই ম্যাক্সিমামটাতে বসিয়ে দেয়। বসিয়ে দেওয়ার পর আসলে আমাদের তো রড বেশি লাগে তোমার ওই যে নেগেটিভ মোমেন্টের জন্য, সাপোর্টে। তো টোটাল স্ল্যাবেই মোটামুটি পজিটিভ মোমেন্ট একইভাবে বসানোর পরে যে অতিরিক্ত যেই তোমার মোমেন্ট গুলো আসে সেটার জন্য যেই রড, সেই রড আলাদাভাবে তোমার এক্সট্রা টপ হিসাবে বসায় দেয়া। ঠিক আছে। তো জি স্যার। নিয়ম হচ্ছে তোমার প্রত্যেকটা প্যানেলের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করাই বেটার। ঠিক আছে, কিন্তু কাজ সহজ করার জন্য আসলে ওই দেখা যায় কি তোমার বড় প্যানেলটা হিসেব করে ওই অনুযায়ী সমস্ত জায়গায় রড বিছায় দেয়। ঠিক আছে, কিন্তু আমরা শিখবো তোমার সব প্যানেলেই ক্যালকুলেশন করা শিখবো। ঠিক আছে, মানে একটা প্যানেল শিখলে তুমি সব প্যানেলেই বের করতে পারবা। তো বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন ওকে। যদি স্যার আপনি যেটা বলছেন হ্যাঁ, বলো। যে মানে যে কোনো হুম। একটা মানে যে প্যানেলটা বড় সেটা নিয়ে করার জন্য, তো ওইটা কি মানে আমি মানে ওইখানের মধ্যে যে লেন্থটা যার বেশি হবে, মানে অনেক ক্ষেত্রে হয় না যে বাসাবাড়ির ক্ষেত্রে দেখা যায় যে মানে 10 ফিট বাই 10 ফিট এইরকম রুম গুলাই থাকে, সবগুলা রুমে এরকম, তো একটা নিলেই হয়ে যেত। কিন্তু এমন যদি হয় যে মাঝখানের কোনো একটা প্যানেলের সাইজ অনেক বড়, তাহলে কি ওইটা ধরে করবো? এখন যদি মনে করো যে তোমার হয়তো তোমার অধিকাংশ রুমই তোমার কত, ধরো 10 ফিট বাই 12 ফিট করে, 12 ফিট কিন্তু পারবে। মাঝখানে ধরো তোমার একটা 20 ফিট বাই 15 ফিট বাই 20 ফিট বা 10 ফিট বাই 20 ফিট একটা রুম স্পেস চলে আসলো। এখন ওই ক্ষেত্রে যদি তুমি মনে করো যে ওই সবচেয়ে বড় প্যানেলটাকে ধরে হিসাব করো, তখন কিন্তু একদম আনইকোনমিক্যাল ডিজাইন হয়ে যাবে, কারণ আমার ছোট প্যানেল গুলোতে তো অত রড লাগবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু কাজ করতে হবে, সেটা হলো আমাদের মোটামুটি কাছাকাছি সাইজের যে প্যানেল গুলো আছে এর মধ্যে যেটা বড় সেটা দিয়ে ডিজাইন করবা, অ্যাজ ওয়েল অ্যাজ ওই বড় প্যানেলটাও ডিজাইন করবা। ডিজাইন করার পরে আমাদের এই ছোট প্যানেল গুলোর জন্য যে রড গুলো দরকার সেগুলো আগে সমস্ত ফ্লোরে বিছানোর পরে অতিরিক্ত পজিটিভ মোমেন্টের জন্য যেটা দরকার সেটা ওই বড় প্যানেলের মাঝখানে এক্সট্রা বটম হিসেবে দিয়ে দেবা, আর নেগেটিভ মোমেন্টের জন্য যে অতিরিক্ত যেটা দরকার সেটা সাপোর্টে দিয়ে দিবা। তাহলে আর কোনো মানে তোমার ডিজাইনটা আনইকোনমিক্যাল হবে না। কি বুঝতে পারছো জি কথা? স্যার। জি স্যার। হ্যাঁ, এটা আসলে ওই যে ডিজাইনার সেই ওখানে ডিসাইড করবে যে কিভাবে ওটা করবে। ঠিক আছে, কিন্তু প্রসেস সবগুলোর একই। বুঝতে পারছো? জি ওকে, স্যার। তাহলে আমরা এই যে এই ফর্মুলা গুলো দিয়ে আমরা মোমেন্ট ক্যালকুলেশন বাই দ্য পজিটিভ মোমেন্ট, এই যে ডেড লোড এর জন্য মোমেন্ট প্লাস লাইভ লোডের জন্য মোমেন্ট। ঠিক আছে, একইভাবে এমবিও ডেড লোডের জন্য প্লাস লাইভ লোডের জন্য। আর নেগেটিভ মোমেন্টের জন্য আমরা টোটাল যে টোটাল ওয়েট নিয়ে কাজ করবো, টোটাল লোড নিয়ে কাজ করবো, ফ্যাক্টর লোড। সি নেগেটিভ এর যে কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আমি অবাক যাইছি আর এই কথা বলে কে আসতেছে না তো। ওকে, এরপরে তাহলে আমরা আমাদের মোমেন্ট গুলো ক্যালকুলেট করে ফেললাম। এরপরে আমরা আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব। তো এর আগে যেটা করতে হবে সেটা হলো এখানে আরেকটা স্টেপ বাড়াতে হবে, যেটা এখানে বাড়ানো নাই আর কি। সেটা হলো ওই যে আমাদের ডেপথ, আমরা যে থিকনেসটা ধরে নিছি পেরিমিটার ডিভাইডেড 180, এটা করে ধরো 6 ইঞ্চ আসলো। এখন এই 6 ইঞ্চিটা আমাদের আহ, আহ, কি বলে প্যানেলের জন্য ঠিক আছে কিনা, আমাদের এই যে ইফেক্টিভ ডেপথ ডি যেটা, সেটার মানে মিনিমাম যতটুকু দরকার সেটা তোমার ফুলফিল করে কিনা, সেটার জন্য ওই ডেপথটা চেক দিতে হবে। ঠিক আছে,
সেটা কিভাবে চেক দিব? সেটা হলো আমরা ওই যে আমরা বিমে যেভাবে চেক দিতাম, ওয়ান ওয়ে স্ল্যাবে যেভাবে চেক দিতাম, প্রথমে রো ম্যাক্স বের করে নেব। রো ম্যাক্স মানে হলো ওই যে ইটি ভ্যালু 0.004 ধরে আমরা রো ম্যাক্সটা বের করে নেব। সেই রো ম্যাক্সটাকে আমাদের স্টিল রেশিও ধরে, ঠিক আছে, ওইখান থেকে আমরা ওই যে এম ইকুয়াল টু ফাই এম এন কি ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 - 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড এ প্রাইম সি, একটা ফর্মুলা আছে না আমাদের? এই ফর্মুলা জি দিয়ে, হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের ডিটাকে চেক করে নিব। বি ইকুয়াল টু এই যে 12 ফিটের একটা স্ট্রিপ ধরে আমরা ওয়ান স্ল্যাবে যেভাবে করছিলাম আর কি, এখান থেকে ডিটা বের করে নেব। ডিটা বের করে দেখবো যে আমাদের ওই যে ধরো 6 ইঞ্চি থিকনেস আসলো, তাহলে 6 ইঞ্চি থেকে আমরা 1 ইঞ্চি যদি বাদ দিই, বাদ দিলে আমাদের থাকে কত, 5 ইঞ্চ, তাই না? 1 ইঞ্চি না, 1.5 ইঞ্চ আর কি। তাহলে 5.5 ইঞ্চ। এখন ডিটা বের করে যদি দেখি 5.5 ইঞ্চির চেয়ে ছোট আসছে, তাহলে তো ওকে। আর যদি দেখি যে আমাদের ডি এর ভ্যালু 5.5 এর মানে মিনিমাম ডি এর ভ্যালু তোমার 5.5 এর চেয়ে বেশি চলে আসতেছে, তখন তো আমাদের ওই যে ডেপথ বাড়াইতে হবে। তো এই চেকটা একটু দিয়ে নিবা। যদিও এই চেক দিলে সব ওই তোমার সব ক্ষেত্রেই দেখা যায় কি স্যাটিসফাই করেই যায়, ঠিক আছে, কিন্তু তোমার যদি অন্য কোনো বিল্ডিং চলে আসে যেখানে অনেক লোড বেশি চলে আসবে, সেই ক্ষেত্রে হয়তো স্যাটিসফাই নাও করতে পারে। আমাদের নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলা, সেগুলোতে অলওয়েজ ওই তোমার পেরিমিটার বাই 180 দিয়ে যেই থিকনেস বের করবো সেই থিকনেস দিয়ে স্যাটিসফাই করবে, ঠিক আছে। কিন্তু তারপরে তোমরা ওইটাকে চেক দিয়ে নিবা, ঠিক আছে। তো মাঝখানে আর একটা স্টেপ বাড়ায় নিবা, সেটা হলো ওই ডি চেক, ইফেক্টিভ ডেপথ ডিটা চেক দিয়ে নিবা, ঠিক আছে, কোনো স্ল্যাবের মতো। এইখানকার যে মোমেন্ট গুলো পাবো, এই যে এম এ পজিটিভ, এম বি পজিটিভ, এম এ নেগেটিভ, এম বি নেগেটিভ, এই চারটা মোমেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ, ঠিক আছে, এই চারটা মোমেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা দিয়ে চেক দিবা। আমার কথা বুঝতে পারছো? এই চারটেই তো আমরা বের করবো, তাই না? এম এন পজিটিভ, এম এন পজিটিভ, এম এন নেগেটিভ, এম বি নেগেটিভ, এই চারটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, ঠিক আছে, সেটা দিয়ে চেক দিবা। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা চেক দিয়ে দেখলাম যে আমাদের ডি ঠিক আছে। সো এরপরে আমরা আমাদের এই যে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব, ঠিক আছে। তো রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার জন্য আমরা আমাদের সবগুলোই ইয়ে করব। শর্টার ডিরেকশনে পজিটিভ মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট বের করব, লং ডিরেকশনে পজিটিভ মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট বের করব, তারপরে নেগেটিভ মোমেন্টের জন্য আমরা শর্টার ডিরেকশনে রেইনফোর্সমেন্ট বের করব, তারপরে তোমার লং ডিরেকশনে নেগেটিভ মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট ক্যালকুলেট করব। করার পরে আমরা মিনিমাম রেইনফোর্সমেন্টও ক্যালকুলেট করব, ঠিক আছে। করে, স্যার হ্যাঁ বলো। স্যার ওইখানে যে বলছেন মানে ডি চেক দেওয়ার জন্য, এখন যদি আমার ডি এর ভ্যালুটা কম আসে, মানে আমার যে রিকোয়ারটা দরকার তার চাইতে যদি কম আসে, তাহলে কি স্যার আবার চেঞ্জ করার ক্ষেত্রে কি শুধুমাত্র প্রথম স্টেপটাই চেঞ্জ করব? কারণ অন্য কোনো ক্ষেত্রে হ্যাঁ, তো মনে শুধু হয় শুধু থিকনেস চেঞ্জ করতে হবে। আর থিকনেস চেঞ্জ করলে তখন আবার ওই যে একটু লোডটাও চেঞ্জ করতে হবে, কারণ থিকনেস যখন চেঞ্জ করবে তখন ডেড লোডও তো একটু চেঞ্জ হবে, বুঝো নাই? আচ্ছা স্যার। কারণ জি স্যার। ডেড লোডটা তো ওই থিকনেস এর অনুযায়ী আমরা ডেড লোড ক্যালকুলেশন করছি সেলফ ওয়েটের জন্য, যেটা তখন ওটাও চেঞ্জ হবে, সামান্য মোমেন্ট এগুলো চেঞ্জ হবে। পরে আবার মানে পুরা স্টেপ গুলাই আবার ইয়ে করবা, আবার রিপিট রিভাইজ করো। করবা। হ্যাঁ হ্যাঁ, রিপিট করতে হবে, জি স্যার। ঠিক আছে। ওকে। জি স্যার। তাহলে এরপরে আমরা আমাদের এই যে এই ফর্মুলা দিয়ে আমরা আমাদের স্টিল গুলা বের করব, ঠিক আছে। জেএস ইকুয়াল টু এম বাই 0.9 এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 এ একটা অ্যাজিউম করে নিব। এ অ্যাজিউম করে নিয়ে সেই এ একটা বের করব, তারপরে সেই এ দিয়ে আবার এই যে আমরা ডেপথ অফ স্টেজ ব্লক যেটা অ্যাজিউম করলাম সেটা সেটা চেক দেবো যে আমি যেটা অ্যাজিউম করছি সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে। এভাবে কয়েকটা ট্রায়াল দিয়ে আমরা আমাদের স্টিল এরিয়া গুলো বের করব, ঠিক আছে, প্রত্যেকটার জন্যই। এটার জন্য স্টিল, এটার জন্য স্টিল, এটার জন্য স্টিল, এটার জন্য স্টিল, সেলগুলো বের করার পরে
এরপর মিনিমাম স্টিল যেটা সেটা বের করব। আমাদের ওই যে 0.0002 বিটি বা বিএইচ ফর্মুলা দিয়ে আমরা মিনিমাম স্টিল রেশিও বের করব। বের করার পরে আমরা কি বলে আমাদের আহ, এই স্টিল যেগুলো পাইলাম, এই যে আমাদের 4টা স্টিল, এই 4টা স্টিলের মধ্যে যেগুলো মিনিমাম আমাদের স্টিলের চেয়ে বেশি, সেইগুলা আমরা যেগুলো বের হয়েছে সেগুলো ইউজ করব। আর যেটাতে মিনিমাম স্টিলের চেয়ে কম বের হবে এই 4টাতে, সেইগুলোর ক্ষেত্রে আমরা মিনিমাম স্টিলের যেটা বের হয়েছে সেটা ইউজ করব। ঠিক আছে? আর যেগুলো বেশি বের হবে, মিনিমাম স্টিলের চেয়ে বেশি বের হবে, সেগুলো যা বের হবে তাই। ঠিক আছে? তো এগুলো তোমরা আগে থেকেই মোটামুটি শিখে আসছো, এই জন্য সমস্যা হবে না। তো এখানে দেখো একটা তোমার ডিজাইন এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে? স্যার আরেকটি কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ওইখানে যে মানে আমরা যে এস এর ভ্যালুটা বের করছি, এখানে তো এ দিয়ে করছি, আমি কি ওইটা ওই যে আমাদের আগের যে ইকুয়েশনটা মানে ফাই রো এফ ওয়াই বিডি স্কোয়ার যে একটা ইকুয়েশন আছে ওইটা দিয়েও তো করতে পারি, তখন ওইটা রো এর দিয়ে দুইটা করতে পারো, মান আসবে। কিন্তু ওইটা দিয়ে সমস্যা হচ্ছে তোমার, ওইটা তো আমরা স্টিল রেশিওটা জানি না। মানে স্যার ওইখানে তো রো এর দুইটা ভ্যালু আসে, তো আমি যদি স্যার আমরা যেহেতু রো 0.005 এর জন্য ক্যালকুলেট করি, তো ওটার ক্ষেত্রে যে ভ্যালুটা কম আসবে ওটা নিয়েও তো আমি করতে পারি, কারণ এখানে হচ্ছে স্যার এর হ্যাঁ, ভ্যালুটা তো ওইটা ট্রাই। নিয়ে ওইটা নিয়েও করতে পারো। ওইটার ক্ষেত্রে তোমার ওই যে আমাদের সবসময় আন্ডার রেইনফোর্স কনক্রিট হিসেবে ডিজাইন করতে হয়। তার জন্য রো ম্যাক্স যেটা বের হবে, রো ম্যাক্সটার তোমার 75% নিয়ে ডিজাইন করতে হবে, তাইলেও হবে, সমস্যা নাই। তবে এইটা করলে বেশি সুবিধা আর কি। ঠিক আছে? তখন আর আমার স্টিল রেশিওটা তোমার মোটামুটি অপটিমাম স্টিল রেশিওটাই চলে আসে। বুঝতে পারছো? জি স্যার। এটার ক্ষেত্রে আমাদের অপটিমাম স্টিল তোমার ক্যালকুলেট হয়ে যায়। আর ওইখানে আমরা কি ধরছি যে একটা কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি। অ্যাজিউম বলতে তোমার রোম্যাক্স বের করতেছি, রোম্যাক্স বের করার পর তারপরে তার 70% নিয়ে কাজ করতেছি, যাতে আমাদের ফেইলরটা রেইনফোর্সমেন্টের ইলে হয়। ঠিক আছে? ওটা কিন্তু 75% ফিক্স করে দিচ্ছি। আর এখানে কি হচ্ছে, আমি একটা ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পর ট্রায়াল দিয়ে দিয়ে আমি একদম এক্সাক্ট যেটা সেটা বের হচ্ছে। এই জন্য আমি বলবো তোমরা এইটাতেই করবা। ঠিক জি আছে? আচ্ছা স্যার। আর যদি রো এর ভ্যালু জানা থাকে, আমার স্টিলের ভ্যালু জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? জি স্যার। অ্যানালাইসিস প্রবলেম যেটা, সেটার ক্ষেত্রে আমরা ওই ফর্মুলা ইউজ করবো, আমাদের তাহলে সুবিধা হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা ওইটা করলে যা হবে না, আমি কিন্তু সেটাও বলতেছি না, ওইটা করলে হবে, কারণ এটা তোমার আন্ডার রেইনফোর্স কনক্রিট হিসেবে তুমি ডিজাইন করতেছো, সো ওইটাও সেফ। কিন্তু এটাতেই করবা। ওকে? জি স্যার। এটা তো একটা 20 টাইল তোমার সর্বোচ্চ 2টা টাইল দিলে চলে আসবে। স্ল্যাবের ক্ষেত্রে সবসময় একের কম ধরবা আর কি। ঠিক আছে? স্ল্যাবের ক্ষেত্রে সবসময় এ এর ভ্যালু, এই যে স্মল এ যেটা স্টেজ ব্লক, ডেপথ অফ স্টেজ ব্লক, এটা 1 ইঞ্চির চেয়ে কম ধরবা, তাহলে দেখবা যে একটা দুটো ট্রায়ালে চলে আসতেছে। আর যখন বারবার প্র্যাকটিস করবা তখন এমনি বুঝতে পারবা যে কত ধরতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, এই মিনিমাম হলো আমাদের মোটামুটি procedure। মিনিমাম হ্যাঁ, বুঝি নাই। আরসিসি সূত্রটা কোনটা? হ্যাঁ, মিনিমাম ওই যে মিনিমাম তোমার কি 0.002, সম্ভবত 0.002 বিএইচ। ওয়ান ওয়ে স্ল্যাবে যেটা বলি স্যার। হ্যাঁ, ওয়ান ওয়ে স্ল্যাবের যে মিনিমাম রেইনফোর্সমেন্টের একটা ফর্মুলা ছিল না, জি স্যার। জি ওইটাই স্যার। ওইটাই হ্যাঁ, ওইটা দিয়ে চেক দিবা। আচ্ছা স্যার। ওকে, তাহলে আমরা একটা ছোট ডিজাইন দেখি, তাহলে একটু ক্লিয়ার হবা। এখানে দেখো একটা বলা দিয়েছে যে তোমার ডিজাইন অফ টু এ সাপোর্টেড স্ল্যাব বাই ইউজিং মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড, beam column supported floor slab of 93 feet 6 inch and 75 feet 6 inch। এত একটা তোমার প্ল্যান দেয়া আছে, প্ল্যানটা দেখি। এই যে এরকম একটা তোমার প্ল্যান দেয়া আছে, যার মধ্যে আমাদের এই এতগুলো তোমার প্যানেল আছে।
ঠিক আছে। তো এই বরাবর প্যানেলগুলোর তোমার প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য দেওয়া আছে 3টা 25 ফিট 2 ইঞ্চি করে, আর এই বরাবর আছে 3টা তোমার 31 ফিট 2 ইঞ্চি করে। ঠিক আছে। তো এখন এইখান থেকে আমাদের আহ, অর্থাৎ এই স্ল্যাবটা ডিজাইন করতে হবে। ঠিক আছে। তো আমি হয়তো তোমাদের পরীক্ষাতে এত বড় ইয়ে দিব না, তোমাদের হয়তো বলে দিলাম যে এইখানে এই যে এই একটা স্ল্যাব ডিজাইন করো, অথবা বললাম এই যে মাঝখানের যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা এই প্যানেলটা ডিজাইন করো। ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের জাস্ট একটা প্যানেল ডিজাইন করলেই হবে। এখানে যেরকম তোমার সবগুলো প্যানেলের জন্য সবগুলো প্যানেলের জন্য তোমার ম্যাক্সিমাম যেটা সেইটা নিয়ে কাজ করা ডিজাইন করা হয়েছে। তো তোমাদের আমি দিব হয়তো যে কোনো একটা প্যানেল, তো সেই হিসেবে তোমাদেরকে তোমাদের একটু সহজ হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আমরা এখানে যেটা করা আছে সেটাই দেখি। তো এখানে কি বলছে যে এগুলার তোমার center to center distance of extreme column cyclone shelter is to carry service live load of 100 psf। এখানে তোমার লাইভ লোডটা 100 psf দেওয়া আছে। In addition to its own weight, half inch thick plaster and 3 by 2 inch thick floor finish। ঠিক আছে। এখানে প্লাস্টারের থিকনেস দেওয়া আছে as well as তোমার তোমার ফ্লোর ফিনিশের থিকনেস দেওয়া আছে 3 by 2 inch। সাপোর্টিং কলাম of 14 inch square are spaced orthogonally at an interval at 31 feet 2 inch and 24। এই যে প্যানেলের যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেগুলো এখানে বলে দেওয়া আছে। On centers along longitudinal and transverse direction respectively. Width of each beam 14 inch using BNBC or ACI code of moment coefficient. Design the slab by USD method if F prime C equal to 3000 psi and Fy 60,000 psi। ঠিক আছে। তো এখানে দেখো আমাদের এই যে কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো দিয়ে আমাদের স্ল্যাবটা ডিজাইন করতে হবে। ঠিক আছে। তার মধ্যে লাইভ লোড দেওয়া আছে, ডেড লোডটা ক্যালকুলেট করতে হবে, ওন ওয়েট, তার সাথে যে প্লাস্টারের ওয়েট প্লাস ফ্লোর ফিনিশ, এই দুটার তোমার ওয়েট যোগ করে নিতে হবে। সেলফ ওয়েটের সাথে প্লাস্টারের ওয়েট, ওইটা হলো ডেড লোড, তারপরে ফ্লোর ফিনিশ সেটাও ডেড লোড, এগুলোর ওয়েট যোগ করে আমাদের টোটাল ডেড লোড বের করে নিতে হবে। ঠিক আছে। আর এখানে আমাদের দেখো কলাম সাইজ দেওয়া আছে, যেহেতু আমাদের এই প্যানেলের সেন্টার টু সেন্টার, এগুলো কিন্তু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ঠিক আছে। তো মাঝখানে তো কলাম, আমাদের নিতে হবে কি ক্লিয়ার স্প্যান লেন্থ। ক্লিয়ার স্প্যান লেন্থ বের করতে হলে আমাদের কলামের যে উইডথ সেটা বাদ দিতে হবে। ঠিক আছে। বাদ দিয়ে আমরা আমাদের এই যে শর্ট ডিরেকশনের লেন্থ এবং লং ডিরেকশনের লেন্থ এগুলো আমরা বের করে নেব। ঠিক আছে। তো দেখি কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। তো এখানে দেখো তোমার এখানে 9টা, সরি, তোমার এখানে বিভিন্ন কেজ। ঠিক আছে। আমাদের চার্ট ডিজাইন চার্ট যেটা আছে সেই চার্টের যে বিভিন্ন কেজে কোন কোন কেজে কোনটা কোনটা পড়ছে সেগুলোকে একটু আলাদা করে নেওয়া হয়েছে। যেরকম এই প্যানেলটা 4 নাম্বার কেজে পড়ছে, এইটা 9 নাম্বার কেজে পড়ছে, এটা 2 নাম্বার কেজে পড়ছে, এটা 8 নাম্বার কেজ, এটা 8 নাম্বার কেজ, এরকম সবগুলোকে কোনটা কোন কেজে পড়ছে সেই কেজে একটু তোমার ইয়ে করে নেওয়া হয়েছে। ঠিক আছে। যেরকম দেখো এই যে তোমার এটা 2 নাম্বার, মাঝখানে এটা দেখো এই যে এখানে টেবিলে এই যে 2 নাম্বারের চারদিকেই আমাদের কন্টিনিউয়াস 2 নাম্বার কেজে। ঠিক আছে। তো এরকম কেস গুলোকে আলাদাভাবে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। তো তোমাদের যেই প্যানেল দেয়া হবে সেইটা যেই কেজে পড়বে সেই কেস থেকে তোমরা ডাটাগুলো নিয়ে নিবা। ঠিক আছে। ওকে। তাহলে এখানে তোমার আহ
এখানে বলছে যে কেজ 9 ইজ টিপিক্যাল এক্সটেরিয়র আর 4 ইজ কর্নার স্ল্যাব। ঠিক আছে, এই যে কেস 4 গুলো হলো কর্নার স্ল্যাব আর এগুলো হলো এক্সটেরিয়র প্যানেল। এগুলো লেখার টাকার দরকার নেই। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমরা এল এ এল বিটা বের করে নেব। ঠিক আছে, তো এখানে এ অর্থাৎ শর্ট ডিরেকশনাল লেন্থ, সেটা দেখো এই যে আমাদের এখান থেকে যে প্যানেল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেখান থেকে আমরা কলামের উইথটা বাদ দিব। ঠিক আছে, অর্থাৎ এই পাশে কলামের হাফ উইথ, এই পাশে হাফ উইথ, অর্থাৎ একটা কলামের ফুল উইথ বাদ দিলেই আমরা আমাদের ক্লিয়ার স্প্যান লেন্থ যেটা সেটা পেয়ে যাব। তাহলে এই যে 25 ফিট 2 ইঞ্চি মাইনাস আমাদের একটা কলাম 14 ইঞ্চ মানে হলো 1 ফিট 2 ইঞ্চ। তাহলে আমরা 25 ফিট 2 ইঞ্চি থেকে 1 ফিট 2 ইঞ্চ বাদ দিলে আমাদের 24 ফিট, অর্থাৎ শর্ট ডিরেকশনে ক্লিয়ার স্প্যান 24 ফিট। একইভাবে লং ডিরেকশনে আমাদের ক্লিয়ার স্প্যান কত হবে? আমাদের এখানে 31 ফিট 2 ইঞ্চি, তার থেকে আমরা 1 ফিট 2 ইঞ্চি বাদ দিলে আমাদের 30 ইঞ্চ। এটা হলো লং ডিরেকশনের লেন্থ পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে টি বের করা হয়েছে যেই ফর্মুলায়, আমরা এই ফর্মুলাতে যাব না। ঠিক আছে, আমরা বের করব হলো ওই যে পেরিমিটার বাই 180 ডিগ্রি। দুইটা কাছাকাছি মান আসবে, একই মান আসবে না। ঠিক আছে, কারণ এইটা হলো তোমার একটু মডিফাইড ফর্মুলা। ঠিক আছে, তো এই ফর্মুলায় বের করতে হলে আমাদেরকে আরো কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়। যদি কেউ চাও এই ফর্মুলা ইউজ করতে পারো, তো এই ফর্মুলার জন্য আবার এই যে আলফা বিটার মান বের করে নিতে হয়, সেটা নিলসনের বইয়ের 2A স্ল্যাব ডিজাইনের চ্যাপ্টারে দেখো আছে। তো এত ঝামেলা যাওয়ার দরকার নাই, আমরা সরাসরি 2A স্ল্যাবের ক্ষেত্রে টি ইকুয়াল টু থিকনেস টি ইকুয়াল টু পেরিমিটার বাই 180 ডিগ্রি। তাহলে এখানে পেরিমিটার কত? পেরিমিটার হলো তোমার এই যে 24 ফিট প্লাস 30 ফিট ইন্টু 2 ডিভাইডেড 180। এটা করে তোমার ওটার থেকে আবার ইঞ্চিতে কনভার্ট করব, 12 দ্বারা গুণ করব, গুণ করলে যেটা আসে সেটা কত আসে দেখো তো। স্যার 7.2। হ্যাঁ, 7.2 ইঞ্চ, তাই তো না? জি স্যার। হ্যাঁ, তাহলে 7.2 ইঞ্চ, ওইটাকে আমরা একটু রাউন্ড আপ করে ধরো তোমার নিয়ে নিলাম 7.5 ইঞ্চ। ঠিক আছে, তো আমরা এইচ ধরে নেব 7.5 ইঞ্চ। তারপর সেটা থেকে ডি 1 ইঞ্চি ওটা থেকে 1 ইঞ্চ বাদ দিয়ে আমরা ডি বের করে নেব। ঠিক আছে, ডি বের করার পরে সেই ইফেক্টিভ ডিটাকে চেক দিব। এখানে যদিও তোমার চেক দেয়া নেই, তোমরা ওইটা চেক দিবা। ঠিক আছে, এটুকু বুঝছো তো? স্যার এখানে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা যে এই ভ্যালুটা যে নিলাম স্যার, যে লেন্থটা হ্যাঁ শর্ট ডিরেকশনে আমরা ক্লিয়ার লেন্থ নিলাম, সেটা হচ্ছে হ্যাঁ 24 ফিট। এখানে 1 ফিট 2 ইঞ্চি কেন মাইনাস করলাম? কারণ কলাম যদি মাঝখানে থাকে তাহলে তো স্যার 50% বাদ যাওয়ার কথা, মানে 7%, মানে 7 ইঞ্চি বাদ যাওয়ার কথা, কারণ দুই পাশ থেকে এটা না, বাদ হবে না। তোমার এই যে দুই পাশ, এই প্যানেল যদি তুমি চিন্তা করো, তাহলে এই পাশে কলামের অর্ধেক, এই পাশে কলামের অর্ধেক, তাহলে দুইটার থেকে তুমি অর্ধেক অর্ধেক বাদ দিলে কত হচ্ছে? একটা ফুল কলাম বাদ দিতে হচ্ছে না? জি স্যার, এখন বুঝছি হ্যাঁ, স্যার। আমি আসলে একদিক থেকে ধরছি। জি স্যার, বুঝছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুই পাশ থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিটা চেক দিবা। ওকে, এখানে যেহেতু দেওয়া হয় নাই, তারপরে আমরা আমাদের লোড গুলো ক্যালকুলেট করে ফেলবো। তো এই লোড ক্যালকুলেট করার জন্য আমরা ধরে নিলাম যে যদি ফ্লোর ফিনিশ, তারপরে তোমার প্লাস্টার, এগুলোর ইউনিট ওয়েট বলে দেওয়া না থাকে, তোমার ফ্লোর ফিনিশ হিসাবে আমাদের টাইলস হতে পারে, তো সেগুলোর যদি ইউনিট ওয়েট বলে দেওয়া না থাকে, আমরা ধরে নিব যে সবই কনক্রিটের ইউনিট ওয়েটের সমান, এটা ধরে নিব। ঠিক আছে, তো ধরে আমরা ডিজাইন করব। ওকে, তাহলে এখানে যেহেতু আমাদের বলে দেওয়া নেই যে ওটা কিসের তৈরি, তোমরা সবই ধরে নেবো যে কনক্রিটের ইউনিট ওয়েট কত আমাদের 150, তাই না? জি স্যার। তো এখানে
মানে এই ইউনিট ওয়েটটা কোথায় লিখছে দেখতেছি না। 125 ধরা হয়েছে, যদিও এখানে 125 ধরে নিছে, আমরা 150, তোমরা 150 ধরে নিবা, ঠিক আছে। আর যদি বলে দেওয়া থাকে ফ্লোর ফিনিশের ইউনিট ওয়েট তোমার 120 তোমার পাউন্ড পার সিএফটি, বা তোমার টাইলস এর বলে দেওয়া থাকে যে 125 পাউন্ড পার সিএফটি, তখন প্রত্যেকটা আলাদা আলাদা করে হিসাব করবা, ঠিক আছে। কনক্রিটের ক্ষেত্রে 150, আর তোমার ফ্লোর ফিনিশের ক্ষেত্রে যেটা বলে দেওয়া থাকবে সেই ইউনিট ওয়েট ইনটু এই থিকনেস, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্লাস্টারের ক্ষেত্রে যেটা সেটা ইনটু তোমার সেই থিকনেস স্যার ইনটু প্লাস্টার ইউনিট। হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে 12.5 দেয়া, এটা হচ্ছে স্যার আমাদের যে থিকনেসটা দেয়া আছে ওইটা তো স্যার ইঞ্চিতে দেয়া, তো 150 কে 12 দিয়ে ভাগ করে নিলে আমাদের 12.5 আসে। ও আচ্ছা আচ্ছা, সরাসরি তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর যেভাবে হোক তোমরা এই যে এটা পিএসএফ বের করে নিবা, তাহলে 150 দিয়েই গুণ দিছে না ইউনিট ওয়েট। জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা এই সবগুলো যোগ করে 150 দিয়ে গুণ করে তারপরে সেটাকে 12 দ্বারা ভাগ করলেই আমাদের কি চলে আসলো, ডেড লোড পাইলাম। তো তাকে আবার এই যে 1.2 দ্বারা গুণ করলে একদম ফ্যাক্টর ডেড লোড পেয়ে গেলাম। আমাদের তো ফ্যাক্টর ডেড লোডটাই লাগবে, ঠিক আছে। স্যার ফ্লোর ফিনিশের কাহিনীটা বুঝছি না। ফ্লোর ফিনিশের কাহিনী বুঝতেছো না? না স্যার। এই মনে করো যে আমাদের প্রথমে আমরা ছাদ ঢালাই করি, ছাদ ঢালাই করার পরে কি করি, ছাদ ঢালাই করার পরে তার উপরে প্লাস্টার করি না? জি স্যার। প্লাস্টারের উপরে আর কি কোনো ফিনিশ দেও না? ফাইনাল ফিনিশিং একটা লেয়ার দিতে হয় না? ধরো যদি টাইলস ইউজ করো, ধরো টাইলস ইউজ করতে হয়। তারপরে যদি এমনি তুমি কি বলে নেট ফিনিশিং দাও, সেটার জন্য তো একটা দিতে হয়, তাই না? তো সেগুলোর তো আলাদা আলাদা ওয়েট আছে। জি স্যার। এইগুলো হলো তোমার একদম প্লাস্টারের উপরে যেই আস্তরণটা ইউজ করা হয় সেটাই আসলে ফ্লোর ফিনিশ। বুঝতে পারছো? ধরে জি নাও যে স্যার। টাইলস, ধরে নাও টাইলস, ঠিক আছে, এটাই ফ্লোর ফিনিশ। আচ্ছা। ওকে, তাহলে আমরা আমাদের ফ্যাক্টর ডেড লোডটা পেয়ে গেলাম। এরপর আসছে লাইভ লোড। তো লাইভ লোড তো আমাদের বলে দেওয়া আছে 100 পিএসএফ, তাহলে তাকে 1.6 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা ফ্যাক্টর লাইভ লোড পেয়ে গেলাম, এবং এই দুইটা যোগ করলে তখন আমরা আমাদের টোটাল ফ্যাক্টর লোড যেটা সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা পজিটিভ মোমেন্ট বাইর করার জন্য এই উপরের দুইটা আলাদা আলাদা ভাবে ইউজ করব, আর নেগেটিভ মোমেন্ট বের করার জন্য এই যে টোটালটা ইউজ করব, ঠিক আছে। তো এখন আসি আমাদের এই যে কোএফিসিয়েন্ট গুলো, সিএ নেগেটিভ, সিএফ সিবি নেগেটিভ, সিএ ডেড লোড পজিটিভ, সিবি ডেড লোড পজিটিভ, সিএ লাইভ লোড পজিটিভ, সিবি লাইভ লোড পজিটিভ, এগুলোর কোএফিসিয়েন্ট বের করা। তো কোএফিসিয়েন্ট গুলো আমরা ওই যে আমাদের চার্ট থেকে বের করবো। তো প্রথমে এখানে দেখে নিই যে আমাদের এম এর ভ্যালু কত। তাহলে এম ইকুয়াল টু এই যে শর্টার ডিরেকশনাল লেন্থ ডিভাইডেড লং ডিরেকশনাল লেন্থ 24/30, আমাদের এখানে আসছে 0.80। তাহলে এই 0.80-র জন্য আমাদের দেখো এখানে যেহেতু এটা সবগুলো প্যানেল একসঙ্গে নিয়ে ডিজাইন করছে, এই জন্য আমরা প্রত্যেকটার ভ্যালু বের করছি। তো আমি তোমাদের স্পেসিফিক বলে দিলাম যে এই এই যে এই প্যানেলটা আমরা ডিজাইন করব, তাহলে এটা কত কেজে পড়ছে, কেস 4 এ, তাই না? তাহলে কেস 4 এর আমরা ভ্যালু গুলো একটু বের করে নিয়ে আসি, ঠিক আছে। তো প্রথমে আসি আমরা, দেখো আমাদের সিএ নেগেটিভ সিবি নেগেটিভ এটা বের করবো। তাহলে কেস 4, এই যে দেখো দুই দিকে ডিসকন্টিনিউয়াস আর দুই দিকে কন্টিনিউয়াস, তাহলে আমাদের এম এম এর ভ্যালু কত, 0.80। তাহলে সিএ নেগেটিভ এর মান কত, 0.071, আর সিবি নেগেটিভ 0.029। দেখি তো আমাদের ঠিক আছে নাকি। এখানে এই যে 0.071, সিবি নেগেটিভ 0.029, তাহলে আমরা এই দুটা পেয়ে গেলাম।
এবার আসি সি এ ডেড লোড, সি এ লাইভ লোড মোমেন্ট কোএফিসিয়েন্ট। তাহলে প্রথমে ডেড লোডেরটা আসি। এটা হলো ডেড লোডের জন্য পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট। এই যে 0.80 আমাদের কন্ডিশন কেস 4। তাহলে এখানে আসো কেস 4 0.039 আর বি ডেড লোড মোমেন্ট কোএফিসিয়েন্ট 0.016। ঠিক আছে, দেখি তো এখানে কত এরা নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, 0.039 আর সিবি ডেড লোড 0.016। তো এইভাবে সি এ লাইভ লোডেরটা বের করবা, বের করে এগুলো সব আলাদা আলাদা করে নোট করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো পেয়ে গেলাম। এখন আমাদের মোমেন্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে ওই যে আমরা সূত্র আগে লিখে রাখছিলাম, পজিটিভ মোমেন্টের জন্য সি এ ডেড লোড ডাব্লিউ ডেড লোড ইন্টু এ স্কোয়ার প্লাস সি এ লাইভ লোড কোএফিসিয়েন্ট ইন্টু ডাব্লিউ লাইভ লোড, আমাদের ফ্যাক্টর লাইভ লোড যেটা, ইন্টু তোমার আমাদের স্প্যান লেন্থ স্কোয়ার, শর্ট ডিরেকশন স্কোয়ার। তাহলে এই যে 0.039 ইন্টু আমাদের ডেড লোড পাইছিলাম 157.5 ইন্টু শর্টার ডিরেকশনাল লেন্থ 24 স্কোয়ার, এটা প্লাস এটা দুইটা করলে পাবো আমরা এই যে এত পাউন্ড ফিট পার ফিট। আর এখানে এটাকে কিপে যদি নিয়ে যাই তাহলে এত কিপ ফিট পার ফিট। এম এ পজিটিভ পেলাম। এবার এম এ নেগেটিভ, এম এ নেগেটিভের কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লোড কত, এই যে 317.5 ইনটু এ স্কোয়ার, এ মানে হলো 24 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা নেগেটিভ মোমেন্টটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে এমবি পজিটিভ বের করবো একইভাবে, এমবি নেগেটিভ বের করবো। তো এখানে সবসময় চিন্তা করবা যে আমাদের যেহেতু 2s লাভে তোমার শর্টার ডিরেকশনে তোমার ম্যাক্সিমাম লোড ট্রান্সফার হয় শর্ট ডিরেকশনে। ঠিক আছে, তো এই জন্য তোমার মোমেন্টও আমাদের শর্ট ডিরেকশনে সবসময় বেশি আসবে। ঠিক আছে, আর লং ডিরেকশনে কম আসবে। তো এখানেও দেখো তাই ঘটেছে। তোমার পজিটিভ মোমেন্ট শর্ট ডিরেকশনে আসছে 7.96, লং ডিরেকশনে আসছে 5.14, আর নেগেটিভ মোমেন্ট শর্ট ডিরেকশনে আসছে 13.6 আর লং ডিরেকশনে আসছে তোমার 11.71। ঠিক আছে, তো এইভাবে আমরা মোমেন্ট গুলো বের করে নিলাম। এরপরে আমরা রেইনফোর্সমেন্ট গুলো করবো। তো রেইনফোর্সমেন্ট গুলো এই যেভাবে ট্রায়াল দিয়ে বের করবা। ঠিক আছে, এখানে যদি একবার করে দেওয়া আছে তো তোমরা বলে ট্রায়াল দিয়ে বের করবা। ঠিক আছে, তো প্রথমে পজিটিভ মোমেন্ট শর্টার ডিরেকশনে। ঠিক আছে, আর এই যে এ মিনিমাম আমাদের মিনিমাম রেইনফোর্সমেন্ট এই যে 0.0018 বি ইন্টু টি, এখান থেকে আমরা পজিটিভ মিনিমাম রেইনফোর্সমেন্ট বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের তোমার এই স্কেলের কিন্তু আমাদের মিনিমামের চেয়ে বেশি আসছে। তো আমরা শর্টার ডিরেকশনে পজিটিভ মোমেন্টের জন্য এই স্কেল ইউজ করব। ঠিক আছে, মানে এটা কন্ট্রোল করবে। একইভাবে তাহলে আমরা এখন যদি এটার জন্য স্পেসিং বের করি, তাহলে স্পেসিং আমরা কিভাবে বের করব? ওই যে আমরা যদি তোমার 3 নাম্বার বার ইউজ করি, অর্থাৎ 10 mm বার, 3 নাম্বার বার ইউজ করি, তাহলে আমরা যেটা তোমার প্রোভাইড করব সেটা থাকবে উপরে, অর্থাৎ এ প্রোভাইড ডিভাইডেড এ রিকোয়ার্ড ইনটু 12। ঠিক আছে, যেহেতু আমরা 12 ইঞ্চ স্ট্রিপ নিয়ে কাজ করতেছি, তাহলে 3 নাম্বার বারের এরিয়া কত? 0.11। এখানে যদি 0.121 দিছে 10 mm বারের যে ক্রস সেকশনাল এরিয়া, সেটা ডিভাইডেড আমাদের রিকোয়ার্ড হলো 0.244 ভাগ 0.244 ইনটু 12। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেট করে আসতেছে 5.95। তো 5.95 ইঞ্চ, তো আমাদের ওই যে মেজারমেন্ট করতে ঝামেলা, এই জন্য আমরা রাউন্ড ভ্যালু নিয়ে নেব 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার এট বটম অ্যালং দা শর্ট ডিরেকশন। ঠিক আছে, তার মানে শর্ট ডিরেকশনে আমরা আমাদের পজিটিভ মোমেন্টের জন্য এই যে 5 ইঞ্চি পর পর 3 নাম্বার বার বসিয়ে দেব।
ঠিক আছে, এরপরে আসি এস নেগেটিভ। ঠিক আছে, তো পজিটিভ নাম্বার যে বার, আমরা পজিটিভ বারটা বের করলাম। ঠিক আছে, এই যে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এটা আমরা অর্ধেক একদম বরাবর দিয়ে দিব, আর অর্ধেক সাপোর্টে গিয়ে ক্র্যাঙ্ক করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কি বলে, বটম দিয়ে যাবে হলো 11 ইঞ্চ পর পর একটা করে, আর সাপোর্টে ক্র্যাঙ্ক বার যাবে 11 ইঞ্চ পর পর একটা করে, অল্টারনেট ক্র্যাঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো, স্যার এই অংশটা বুঝিনি। এটা তো আসলে আঁকায় বুঝাতে হবে, এখানে এইভাবে বুঝাতে পারতেছি না। ক্র্যাঙ্ক বুঝো না, ক্র্যাঙ্ক, অল্টারনেট ক্র্যাঙ্ক, এটা তো মনে হয় ওয়ান ওয়ে স্ল্যাব করার সময় বুঝাই দিছিলাম। ক্র্যাঙ্ক বার তো বুঝলাম স্যার, মানে আপনি কিভাবে দিচ্ছেন সেটা বুঝতেছি না। হ্যাঁ, আমাদের ক্র্যাঙ্ক বার গুলোর কাজ কি, মাঝখানে যাবে নিচ দিয়ে, আর সাপোর্টে গিয়ে কি হবে, ওইটা বাঁকা করে ক্র্যাঙ্ক করে উপরে দিয়ে দেবো, তাই না? জি স্যার। তাহলে যদি অল্টারনেট ক্র্যাঙ্ক করি, তাহলে একটা রড যাচ্ছে সোজা, মানে পজিটিভ রেইনফোর্সমেন্টের জন্য নিচ দিয়ে আমরা বার দিছি না, বটম জি স্যার। রেইনফোর্সমেন্ট, ওটা একদম স্ট্রেট চলে যাবে বটম দিয়েই একদম এন্ড পর্যন্ত, অর্থাৎ সাপোর্টের এন্ড পর্যন্ত। তার মানে ওটা আমার কিন্তু নিচ দিয়ে চলে গেল। আর আরেকটা বার কি করতেছি, আমার মাঝখানে দিচ্ছি নিচে, সাপোর্টে গিয়ে কি করতেছি, এটা উপরের দিকে যাচ্ছে। উপরে দিয়ে দিচ্ছি। তাহলে একটা পরপর আমাদের এই কাহিনী করতেছে। তাহলে আমরা পজিটিভ রেইনফোর্সমেন্ট, অর্থাৎ মাঝখানে কি করতেছি, 5.5 ইঞ্চ পরপর দিচ্ছি না, তাহলে সাপোর্টে স্যার। গিয়ে এগুলো আসলে কয় ইঞ্চ পরপর করতেছে, সাপোর্টের নিচে যাচ্ছে 11 ইঞ্চ পরপর, আর উপরে যাচ্ছে 11 ইঞ্চ পরপর, না ডাবল গ্যাপ হয়ে যাচ্ছে না, বুঝতে স্যার এই পারছো? জায়গাটায় প্যাচ লাগে যেতেছে। মানে একটা ক্র্যাঙ্ক থেকে আর একটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স কত হচ্ছে? 11 ইঞ্চি স্যার। হ্যাঁ, সেটাই আমি বলতেছি। আর একটা স্টেট থেকে আর একটা স্টেটের ডিস্টেন্স 11 ইঞ্চি। 11 ইঞ্চ, এটাই আমি বলতেছি। এবার বুঝছো? স্যার এখানে এই কথাটা বুঝুন যে এট বটম অ্যালং শর্ট ডিরেকশন ক্র্যাঙ্ক 50% বার টু নেগেটিভ জোন। হুম, কি শুধু মানে এই ওই যে যে আমাদের ক্র্যাঙ্ক করতেছি যেটা উপরে দিচ্ছি, ওইটাই তো 50% আমার উপরে চলে যাচ্ছে না, জি স্যার এখন বুঝছি। 50% উপরে যাচ্ছে, 50% আমার নিচেই থাকতেছে, এই আর কি। ওকে, তাহলে এবার আমরা আসি নেগেটিভ রেইনফোর্সমেন্ট আমাদের কত দরকার, সাপোর্টে আমাদের কত দরকার। তাহলে শর্ট ডিরেকশনের সাপোর্টে আমাদের দরকার হলো এই যে 0.427 ইঞ্চ স্কোয়ার পার ফিট। ঠিক আছে, তো এখানে আমরা দেখো অলরেডি, ঠিক আছে, আমরা অলরেডি তোমার 11 ইঞ্চি পর পর কিন্তু 3 নাম্বার রড প্রোভাইড করে ফেলছি নেগেটিভ রেইনফোর্সমেন্টের জন্য, ক্র্যাঙ্ক করার কারণে, তাই না? ক্র্যাঙ্ক দেওয়ার জি ফলে আমাদের কিন্তু 11 ইঞ্চ পর পর নেগেটিভ রেইনফোর্সমেন্ট রেজিস্ট করার জন্য অলরেডি প্রোভাইড হয়ে গেছে, যদিও এটা পজিটিভ রেইনফোর্সমেন্ট, কিন্তু ক্র্যাঙ্ক করে আমরা ওটা নেগেটিভ রেইনফোর্সমেন্ট প্রোটেক্ট করার জন্য অলরেডি দিয়ে ফেলছি। তাহলে 11 ইঞ্চি পর পর যদি আমি প্রোভাইড করে ফেলি, তাহলে আমার কত ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করা হয়েছে সেটা আগে দেখি। তাহলে দেখো, এই যে অলরেডি প্রোভাইডেড, এই যে তোমার 3 নাম্বার বার ইন্টু তোমার 12, চলে গেল। ঠিক আছে, তাহলে 3 নাম্বার বার ইন্টু 12 ডিভাইডেড 11। ঠিক আছে, এটা কোটায়, অর্থাৎ এই যে 0.132 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এই যে এতটুকু রেইনফোর্সমেন্ট অলরেডি আমরা নেগেটিভ রেইনফোর্সমেন্টের জন্য প্রোভাইড করে ফেলছি। তাহলে আর কতটুকু লাগবে, আমার টোটাল লাগবে এতটুকু, এতটুকু আমি দিয়ে ফেলছি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমার রিমেইনিং যে স্টিল এরিয়া, ওইটা আমার এক্সট্রা টপ হিসেবে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখি এক্সট্রা টপ হিসেবে কতটুকু লাগে। তাহলে এক্সট্রা টপ রিকোয়ার্ড, এই যে এইটা মাইনাস এটা,
মানে এতটুকু আমাদের এখন এক্সট্রা টপ হিসেবে দিতে হবে। তাহলে এক্সট্রা টপ যদি আমরা 3 নাম্বার বার ইউজ করি, তাহলে একইভাবে ওই যে 3 নাম্বার বারের এরিয়া কত 0.11 ডিভাইডেড 0.295 ইনটু 12 এটা করলে তাহলে আমরা সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমরা 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ দিয়ে দিতে হবে। তাহলে এই 4.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ দিয়ে দিলে আমার নেগেটিভ রেইনফোর্সমেন্ট শর্ট ডিরেকশনে নেগেটিভ রেইনফোর্সমেন্ট কভার হয়ে গেল। একইভাবে আমরা লং ডিরেকশনে বের করব। তো লং ডিরেকশনে তোমার পজিটিভ মুভমেন্ট পজিটিভ রেইনফোর্সমেন্ট আসতেছে 0.155 কিন্তু আমার এস মিনিমাম লাগে হলো 0.18। তাহলে দেখো এটা কিন্তু মিনিমামের চেয়ে কম, সো এটা ইউজ করা যাবে না, আমরা এটা প্রোভাইড করব। ঠিক আছে, মানে এটা কন্ট্রোল করবে আর কি এখানে, কারণ এর নিচে তো আমি দিতে পারবো না। আমার লাগবে হলো 0.155 কিন্তু মিনিমাম আমাকে এত প্রোভাইড করতে হবে, সো আমাকে এখানে এটা ইউজ করতে হবে। তো এটা ইউজ করে আমরা 3 নাম্বার বার ইউজ করে এটার জন্য কত স্পেসিং লাগবে সেটা বের করব। তো সেটা বের করার পর আমি দেখলাম যে আমাকে 7.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার তোমার দিয়ে দিতে হবে। তো এর আবার 50% কি করব, নেগেটিভ রেইনফোর্সমেন্টের জন্য উপর দিয়ে ক্র্যাঙ্ক করে দিয়ে দিব। এবার দেখি আমার লং ডিরেকশনে নেগেটিভ রেইনফোর্সমেন্ট কত দরকার, তো এটা ক্যালকুলেট করে দেখলাম যে 0.365 ইঞ্চি স্কয়ার আমার দরকার। তাহলে এখানে আমি 50% দিয়ে দিচ্ছি, মানে কি আমার এই যে 7 দুগুণে 14 ইঞ্চ পর পর কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে ফেলছি নেগেটিভ রেইনফোর্সমেন্টের জন্য। তো তার জন্য আমার কতটুকু আসতেছে 15 ইঞ্চ পর পর দিলে এই যে এতটুকু আমি দিয়ে ফেলছি। তাহলে আমার আর কতটুকু লাগবে, এটা থেকে এটা বাদ দিব। তাহলে বাদ দিয়ে আমরা দেখলাম যে এই এতটুকু এখনো লাগবে, এগুলো আমরা এক্সট্রা টপ হিসাবে ইউজ করে দেব। তো এটাকে যদি আমি 3 নাম্বার বার ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে 5 ইঞ্চি পর পর এক্সট্রা টপ দিয়ে দিলেই আমার লং ডিরেকশনে তোমার নেগেটিভ রেইনফোর্সমেন্ট কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের একটা 2A স্ল্যাবের কমপ্লিট ডিজাইন। এরপরে এটা আমাদেরকে তোমার ডিটেইলিং করে দেখায় দিতে হবে ছবির মাধ্যমে। ঠিক আছে, এটা হলো তোমার প্ল্যান ভিউ, আমাদের রেইনফোর্সমেন্টের যে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর এর সাথে সাথে আমাদের এখানে এই যে কর্নার 2A স্ল্যাবের ক্ষেত্রে কর্নার রেইনফোর্সমেন্ট দিয়ে দিতে হয়। তো কর্নার বার কতটুকু ইউজ করব, কত দূরত্ব পর্যন্ত ইউজ করব, এটা মনে হয় তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম, তাই না? আমাদের এই যে এল বাই তোমার লং ডিরেকশনের L/5 ডিস্টেন্স পর্যন্ত বাড়ায় দিতে হবে, অর্থাৎ এই পর্যন্ত প্রোভাইড করতে হবে এবং এর অ্যামাউন্ট হবে রেইনফোর্সমেন্ট আমাদের পজিটিভ রেইনফোর্সমেন্টের সমান। ঠিক আছে, আমাদের পজিটিভ রেইনফোর্সমেন্ট যতটুকু আমরা ইউজ করেছি এখানে তার সমান পরিমাণ রড এই তোমার কর্নারে দিয়ে দিতে হবে। কর্নার বলতে এই যে 4 কর্নারে, এই কর্নার, এই কর্নার, এই কর্নার এবং এই কর্নারে। ঠিক আছে, 4 কর্নারে আমাদেরকে এই পরিমাণ রড প্রোভাইড করে দিতে হবে। সেটা শুধুমাত্র 2A স্ল্যাবে, 1A স্ল্যাবে আমাদের দরকার হয় না। আর কেন দিতে হয় সেটা একটু ওই যে নিলসনের বইয়ে একটা নোট আছে কর্নার রেইনফোর্সমেন্ট নামে, ওই নোটটা একটু সবাই পড়ে নিও। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের একটা 2A স্ল্যাব ডিজাইন। আর এগুলো আমাদের বিএনবিসি কোড অনুযায়ী কি করতে হবে সেটা লেখা আছে, এগুলো একটু পড়ো, নোট পড়লে বুঝতে পারবা। তো এই পর্যন্ত বুঝছো তো সবাই নাকি ডিজাইনটা কিভাবে করতে হবে? স্যার বলো। এখানে হচ্ছে স্যার যখন ক্র্যাঙ্ক বারটা দিচ্ছেন তো ওইটা তো 11 ইঞ্চি পর পর দেওয়া হলো, হুম, হ্যাঁ, তারপরে যে বলো বুঝতে এক্সট্রা যে আমাদের নেগেটিভ রেঞ্জ আবার নতুন করে একটা স্পেসিং আসলো, সেই স্পেসিংটা হ্যাঁ, আসলে মানে কোনটার সাপেক্ষে দেওয়া হয়? এইটা হলো তোমার আসলে ওইভাবে দেয়া হয় না, তো এখানে স্পেসিং জাস্ট লেখা আছে। আসলে এগুলো দেয়া হয় তোমার ওই যে গ্যাপে গ্যাপে। আমরা ক্র্যাঙ্ক বার এখানে 11 ইঞ্চি ইউজ করছি না, জি স্যার। এখন ওই পার গ্যাপে তোমার আরো এতটুকু করে লাগবে আসলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কি স্যার একটা ক্র্যাঙ্ক বার আরো থেকে এতটুকু আমি লাগবে। 4.5 ডিসটেন্সে আরেকটা একটা এক্সট্রা ড্রপ দিব? হ্যাঁ, হ্যাঁ, একটা ক্র্যাঙ্ক থেকে তুমি 4.5 ডিস্টেন্স
পরে না, এটা তোমার আসলে এখানে আসলে স্পেসিং হয় না, ঠিক আছে? এখানে নাম্বার অফ বার দিতে হয় যদি স্পেসিং লিখছে। তোমার এইটা দিবা হলো যে এত ইঞ্চ পর তোমার আমার এক র্যাঙ্ক থেকে একটা র্যাঙ্কের ডিস্টেন্স কত আসতেছে? একটা 11 ক্র্যাঙ্ক ইঞ্চ, থেকে তাই না? আরেকটা ক্র্যাঙ্ক স্যার 11 হ্যাঁ, ইঞ্চি। হ্যাঁ। 11 ইঞ্চির মধ্যে আমার কতটুকু লাগবে? এটুকু লাগবে কিন্তু আমার 12 ইঞ্চির মধ্যে, তাই না? 12 জি ইঞ্চির মধ্যে আমার এতটুকু লাগবে। এইটা বের করবা 11 ইঞ্চির মধ্যে আসলে কতটুকু লাগে। তাহলে কি করতে হবে? এইটা ভাগ 12, 11, ঠিক আছে? 0.295 ভাগ 12 ইন্টু 11, তাহলে যত আসবে, ঠিক আছে? জি স্যার। ওইটাকে আবার ভাগ দিবা 0.11 দিয়ে। দেখো তো কত আসে? স্যার কি বলছিলেন একটু আবার যদি রিপিট করতেন, মানে হ্যাঁ, 0.295 এইটাকে 12 দিয়ে ভাগ দাও। 0.295 ভাগ 12 ইন্টু 11, 0.27। 0.27, এইটাকে আবার ভাগ দাও 0.11 দিয়ে। 2.46। 2.46। জি তো স্যার। এই ক্ষেত্রে যেটা করতে হবে তোমার আসলে 2.46 তো আর দেয়া যাবে না, তোমার 3টা রড দিতে হবে, ঠিক আছে? মানে আমার পার গ্যাপে প্রতিটা ক্র্যাঙ্কের মাঝে আরো 3টা অতিরিক্ত এক্সট্রা ড্রপ হিসাবে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? স্যার বুঝি নাই স্যার, এটা কিভাবে হয় এটা বুঝি নাই। মানে আমার পার গ্যাপে তোমার এই যে যেটা বের করলা 2 পয়েন্ট কত 2.46। 46, মানে 2.46 তো আর মানে একটা আমার তোমার ইন্টেজার না, কিন্তু আমার যদি বার সংখ্যা আমি নির্ণয় করতে চাই, 3 নাম্বার বার যেহেতু ইউজ করতেছি, মানে আমার 2.5 সংখ্যক 3 নাম্বার বার দরকার, কিন্তু 2.5 সংখ্যক 3 নাম্বার বার কে দিতে পারবা? না স্যার। হয় 2টা দিতে হবে, না হয় 3টা দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে এখানে তুমি কম দিতে পারবো না, আমাকে বেশি দিলে সমস্যা নেই, কিন্তু কম দেওয়া যাবে না। তো যেহেতু 2.5 নাম্বার আসছে, তো আমি এখানে এই জন্য লিখে দেবা যে পার গ্যাপে 3টা করে আমার পার এটা করে কিছু বেশি পরিমাণে 8% চলে আসতেছে, তাতে আমার সমস্যা নাই। এবার মানে বুঝছো? স্যার আমার এখানে আসলে কোশ্চেনটা ছিল এরকম যে আমরা তো স্যার একটা মানে ক্র্যাঙ্ক বার 11 ইঞ্চি পর পর দিচ্ছি, তো আমাদের যখন আবার হুম। এক্সট্রা যেটা রিকোয়ার্ড আর কি, ওইটা তো 4.5 ইঞ্চি পর পর দেওয়ার জন্য বলছে, তো ওইটা আসলে কিভাবে আমরা মানে ওইখানে সেট করব কিভাবে? ওইটাও তুমি মানে করতে পারবা, সেটা হলো তোমার মাঝখানে যে আমরা ক্র্যাঙ্ক ইউজ করতেছি, জি স্যার। এই ক্র্যাঙ্কের হিসাব তখন বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তখন শুধু এই যে 4.5 ফিট সেন্টার টু সেন্টার তুমি এই যে নতুন করে যেটা আসতেছে, আমরা নতুন করে যেটা প্রোভাইড করতেছি, এইটাই তুমি যদি ওইভাবে মেনটেন করতে পারো তাহলে সমস্যা নেই। জি স্যার। এক্সট্রা যেটা, তার মানে স্যার অথবা মানে আমি আমার যেটা যে বললাম আর কি, পার গ্যাপে 3টা করে যদি দাও তাতে সমস্যা নেই। জি স্যার এখন বুঝছি। বুঝছো? এই আর কি। ওকে, তাহলে পারবা তো নাকি? ইনশাআল্লাহ স্যার। ওকে, আমি এটা সবাইকে, তোমাদের একজনকে, তোমাকে আমি মেইল করে দিচ্ছি, মেইল বলতে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, তুমি বাকি সবাইকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ওকে, স্যার আজকে পর্যন্ত থাক। বলো। আমাদের এক্সামের বিষয়ে মানে ওটা কবে হতে পারে? এক্সাম এখনো ডেট ফিক্সড হয়নি, তবে ওইটা মোটামুটি 15 তারিখের আগে হবে না, কারণ এর মধ্যে যারা বাইরে আছে এদের তো আবার তারা ওইখানে থাকার ব্যবস্থা করতে হবে, তো এটা ম্যানেজ করতে যে কয়দিন সময় লাগে আর কি। তার মধ্যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেহেতু পরীক্ষা নিয়ে নেওয়াই হবে,
তোমরা যারা বাহিরে আছো তারা ওখানে নিজেদের দুইটা সেমিস্টার কি একসাথে হবে নাকি একটা আলাদা আলাদা হবে? না না না, ঈদের আগে আমরা একটা নিব, ঈদের পরে আবার আরেকটা সেমিস্টার নিব। সো স্যার প্রিন্সিপাল স্যারকে কি আমরা দিব দরখাস্ত হল খোলার জন্য? কিসের জন্য? হল খুলতে। হল খুলে দেওয়ার জন্য স্যার। হল খোলার আসলে পারমিশন পাওয়া যাবে না, বুঝছো? এটা আসলে দিয়ে কোনো লাভ হবে না আলটিমেটলি, কারণ কোন ইউনিভার্সিটিতেই হল খুলে পরীক্ষা নেওয়ার মানে এখনো অনুমতি পায়নি। সো স্যার না স্যার, বাইরে থেকে পরীক্ষা লাস্ট বার দিয়ে দিছিলেন তো এই জন্য বলতেছি। হ্যাঁ, তোমরা এমনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারো, যদি খুলে দেয় তো সমস্যা নাই তো। স্যার আমাদের জন্য তো বাইরে থেকে পরীক্ষা দেওয়াটা সেফ না তেমন। এখন এটা আমরা কষ্ট যারা হলে করতে হবে, বাইরের নাহলে জেলা থেকে তোমরা অনেক জটে পড়ে যাবে এবং তোমাদেরই লস হবে। তোমাদের কথা বিবেচনা করেই আসলে এই পরীক্ষাগুলো নেয়। তাছাড়া তো আমাদের আরো 1 বছর যদি আমরা পরীক্ষা না নিই, আমাদের কোনো লস নেই তো, বুঝো নাই? কিন্তু তোমরা বিশাল একটা লসে পড়ে যাবা। এটা এজন্য ঠিক স্যার। as soon as possible তোমরা পরীক্ষাটা দিয়ে দাও, যত কষ্টই হোক, ঠিক আছে? আর এর মধ্যে যদি তোমার ধরো হল খোলার পারমিশন চলে আসে, তখন তো হল খুলেই দেওয়া হবে। স্যার পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে? পরীক্ষা মোটামুটি 15 তারিখ ধরে তোমরা তোমাদের ব্যবস্থা নাও। স্যার 15 তারিখ মানে স্যার জুলাইয়ের 15 তারিখ? জুনের 15 তারিখ? জুলাই আবার কি? স্যার জুনের 15 তারিখ হলে কেমনে পসিবল স্যার? এটা তো ধরে নাও পসিবল যে- না স্যার। ঠিক আছে, 20 তারিখ। কেন পসিবল না? কেন? তোমাদের তো পরীক্ষার ডেট অনেক আগেই অ্যাসাইন করা ছিল, 8 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল না? না স্যার পসিবল স্যার, কিন্তু আমরা স্ট্রাকচার একটা ক্লাস হয় না, ওইটাই তো হ্যাঁ স্যার, এটাই তো স্যার। বাকি সব ক্লাস আছে। ওইটা করে ফেলো এবং জিওটেকের স্ট্রাকচার সব পুরোটাই বাকি। শর্ট শোনো, জি। বলি এখন শোনো, এই তোমার করোনার জন্য বেশি একটা হবে না, তো তোমরা যে টিচারই তোমাদের কোর্স নেই, আসলে যা পড়াইছে এর মধ্যে থেকেই কোশ্চেন করা হবে। তো তোমাদের টিচারকে বলো শর্টলি শেষ করে দেওয়ার জন্য। স্যার যা পড়াইছে এই যে দেখেন আপনি আইসিসি শেষ করছেন কতদিন আগে, আমরা সব ভুলে গেছি অলরেডি। স্যার স্ট্রাকচার শুরুই করা হয় নাই স্যার। স্যার স্ট্রাকচার তো শুরুই করা হয় নাই। স্যার আমরা স্ট্রাকচারালি আনস্টেবল স্যার। স্ট্রাকচার তো স্যার এত এই সহজ। তোমাদের আমি এখন তো আমি তোমাদেরকেই ধরবো, তোমরা নিজেরাই তো টিচার চেঞ্জ করে নিলা। হ্যাঁ, এখন আবার এই কথা বলতেছো কেন? স্যার আমরা তো আমার একটা জানতাম না স্যার teacher স্যার ছিলাম, যে সেই teacher এরকম। তোমাদের পছন্দ হইলো না, তো পরে আবার নতুন টিচার দিলাম যে তোমরা তাড়াতাড়ি দ্রুত শেষ করে নাও। এখন এই কথা বললে তো আর এটা মানবো না। স্যার আসলে স্যার সবাই প্রশংসা হ্যাঁ। করছিল, কিন্তু স্যার যে এত স্লো হবে বুঝছিলাম না। ঠিক আছে, কারণ হলো এর আগে প্রয়োজনে ওই যে নীরবকে দিয়েই তোমার স্ট্রাকচার 1 রাও নিয়ে হইতাম, যারা বেশি বিজি মানুষ। আমরা তো সবসময় ভালো টিচার দিতে চাই, এখন সেই ভালো টিচার দিতে গিয়ে যদি খারাপ হয়ে যায়, আলটিমেটলি ভালো টিচার দিয়ে তো আমাদের লাভ নেই। আমাদের যে রেগুলার যে নিতে পারে, তোমার টাইম টু টাইম নিতে পারে, তো তাক দেয়াই ভালো। স্যার জিও ডেকো রয়েছে স্যার, আসাদ স্যার তো ক্লাস এখন আবার কয়েকদিন ধরে নিতেছে। ঠিক আছে, আসার শেষ করে দেবে, সমস্যা নাই। তো আসার সাবজেক্ট একটু ভালো করে পড়ো। উনি তো আবার ধরো উনার মতো করে কোশ্চেন করবে, আমাদের কথা শুনবেও না মানবেও না, তো এই জন্য ওইটা একটু গুরুত্ব দিয়ে পড়ো। স্যার ওপেন চ্যানেল ফ্লো স্যার একটু যদি কমিয়ে দিতেন স্যার, অনেক তো পড়াইছেন স্যার, মানে পুরো Open চ্যাপ্টারই channel- বলতে গেলে পড়াইছেন স্যার। পুরো কমিয়ে দেবো? জি স্যার সিলেবাস জি স্যার ওপেন চ্যানেল ফ্লো হিউজ সিলেবাস। আমি তো একটা চ্যাপ্টার বাকি রাখছি, ওইটা তো পড়াই নাই। আমি চিন্তা করতেছি যে ওইটার জন্য একটা ক্লাস নিয়ে ওইখান থেকে কিছু দিব। হ্যাঁ? আর তোমরা স্যার বলছো, একটা চ্যাপ্টারই তো স্যার অনেক সূত্র স্যার, 100টা মিনিমাম তো হবেই শোনো, স্যার, এত শোনো, না তো স্যার। আমি বলি ওই ওপেন চ্যানেল ফ্লো বাদ দেওয়ার অপশন না, এটা খুবই তোমার ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটা আসলে বাদ দিলে তোমরাই স্যার আপনি এক্সামের জন্য যদি একটু সাজেশন দিতেন। স্যার exam এর একটু জন্য অল্প একটু suggestion কমালেই হবে স্যার। বলতে- আমরা বাসায় পড়ে নেবো স্যার না, সব না, কিছু। কমায় দেন স্যার। এখানে কুমানোর কিছুই নাই। আমি কি পড়াইছি? আমি তো পড়াই নাই। আমি যদি এটা পড়াইতাম, আমি কটা ক্লাস নিয়েছি ওপেন চ্যানেল ফ্লো? স্যার পরীক্ষায় তো স্যার শব্দ দেওয়া যাবে না স্যার, পরীক্ষায় তো কমায় দিবেন আমি এরকম তো আমাদের। মনে করো যে যদি ফুল ক্লাস নিতাম তাহলে আমার 39টা ক্লাস হইতো। 39টা ক্লাস হইলে
ওখানে কোনো কিছু বাকি থাকতো? আমি তো এক্সারসাইজ কিছু করাই নাই। এক্সারসাইজ কিছু সাজেশন করাইছি? টাইপের দিলে ভালো হয় স্যার। শুধু এক্সাম্পল করাইছি। তো আমি বলবো যে আমি যেগুলো পড়াইছি জাস্ট এতটুকুই পড়ো। পড়ানোর জন্য এতটুকু মানে ছাড়ছি যে আমি যতটুকু পড়িয়েছি, আমি যেগুলো পড়াই নাই বা যেগুলো মানে মুখে কিছুই বলি নাই সেগুলো পড়ার দরকার নেই। বুঝতে পারছো? আর ওপেন চ্যানেল ফ্লো তো অনেক সহজ। এই সাবজেক্ট যদি আবার কমাইতে চাও তাহলে আরসিসি তে কি করবা? হ্যাঁ, ওপেন জব স্যার ওই এত সূত্র এমনিতে কিন্তু ইজি সবকিছু। হ্যাঁ, সূত্র পড়ে। সূত্রগুলো তোমরা আমি বুদ্ধি শিখাই দেয়। সূত্রগুলো একটু আলাদা করে খাতায় লিখে নিবা, চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে? জি স্যার, সূত্র পারলে স্যার ম্যাথ ইজি আরসিসিও আলাদা। সাজেশন দেন। সূত্র লিখে জাস্ট ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা যে একদম সহজ। মানে ওই সাবজেক্ট মানে আমাদের অধিকাংশ ছেলে পেলে ওই সাবজেক্টে A+ পায়। তোমরা যদি ওইটা চিন্তা করো যে মানে ভালো হয়। স্যার আরসিসি কোনো বলে দেন স্যার টেকনিক। আরসিসি আসলে এটা আসলে কমানোর কিছু নাই। তোমরা বুঝতেইছো যে আরসিসি যদি এখন তুমি সিভিল ইঞ্জিনিয়ার, এখন তোমার বৃত্তি হলো আরসিসি, এখন এটাতে যদি কমায় ফেলো তাহলে তোমার লাইফটাই কমে যাবে। কি দরকার? আচ্ছা স্যার আরসিসি আরসিসি আমি যেটা বলবো যে আপাতত তোমরা পরীক্ষার জন্য আমি যেই প্রবলেম গুলো করিয়েছি তোমার নিলসনের বই থেকে, এক্সাম্পল গুলো তো বেশি করাইছি। তো ওই এক্সাম্পল গুলোই আপাতত করো, ওইগুলা থেকেই কোশ্চেন থাকবে। যাও বলে দিলাম। আচ্ছা স্যার 2 এখন অফ দিলে ভালো হইতো না? সব প্রিপারেশন তো আরেক চ্যাপ্টার শেষ করতে চাচ্ছিলাম। না স্যার স্যার, টু করে করলে ভালো হয় স্যার এখন তো স্যার। সব একসাথে হলে স্যার একটা ঝামেলা হয়। জি স্যার। 15 তারিখ এক্সাম হলে তো স্যার আমাদের স্ট্রাকচার 1 শুরুই হয় নাই স্যার। ওইটা তো মিনিমাম 10টা ক্লাস লাগবে স্যার। আজকে 30 তারিখ। তোমরা একটু এরকম ভাবে আসো, পিছাইলে। এটা তো এর আগেও বলনি। ঠিক আছে, তোমরা যখন বললা যে ঠিক আছে হ্যাঁ 15 সম্ভাব্য ডেট, এটা মানে মিনিমাম আর কি। এর 20 তারিখেও যাইতে পারে, তবে আমাদের টার্গেট হলো কোরবানির ঈদের আগে তোমাদের 3-1 শেষ করা। স্যার আমাদের এক্সামের সময় কি মানে আমাদের আমাদের সিনিয়রদের জুনিয়রদের একসাথে সবার পরীক্ষা হবে? এই তো না সবার। না, একসাথে তো হবে না। এক এক দিন হয়তো এক একজনের বা 2 ব্যাচের একদিনে, আবার 2 ব্যাচের আরেক দিনে, এরকম। ও মানে একসাথেই হইব তাই তো স্যার? ঠিক আছে, না একসাথেই নিতে হবে। আর যাদের ক্যারি জি স্যার, গুলা হয়তো তোমাদের সঙ্গে ডিসকাস করে সিনিয়র জুনিয়র যারা আছে যে কিভাবে রুটিনটা করলে তোমাদের ওভারল্যাপ না হয়, এই ব্যাপারটা আমরা দেখবো। জি স্যার, এটা স্যার। ঠিক আছে, এটা আমরা হিসাব করেই তারপরে রুটিনটা করা হবে। তো স্যার তোমরা পরীক্ষার প্রিপারেশন নিয়ে নাও অলরেডি। ঠিক আছে, স্যার সলিডে তো আমরা অধিকাংশ কেরি আছে, একটু সিলেবাস আমাদের একটা কিছু বলে দিবেন নি? হ্যাঁ প্রায় একদম সোজা করে সলিড ক্যারি নিতে কইছিল কে? হ্যাঁ, আমি সলিড কোশ্চেন কঠিন করছিলাম। স্যার 24 জন কেরি স্যার, আরো বেশি মনে হয়। এখন তোমরা তো ইচ্ছা করে নিছো, পড়াশোনা করো নাই, কিছু করো নাই, মানে স্মরণকালের আরসিসি তো ইতিহাসের মেবি এমন হবে নেক্সট ডে। ছিল সলিড 1-এ। সলিড 2-তে কয়জন ফেল আছে তোমাদের? টুতে স্যার কম আছে, ওয়ানে বেশি। যাই হোক, আমি ওই যে তোমাদের যা করিয়েছিলাম তোমাদের ওইগুলাই পড়ো, ওর বাইরে পড়ার দরকার নেই। স্যার আমাদের স্যার রেজিস্ট্রেশনটা কত তারিখের দিকে হইতে পারে? রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাদের পরীক্ষার হয়তো, এটাই বলতে পারতেছি না, তবে পরীক্ষার এক সপ্তাহ আগেই হয়তো হয়ে যাবে। তোমাদের নোটিশ করা হবে। আচ্ছা স্যার, তার আগে তো মানে যাওয়া তারপরে সব মিলা মানে হ্যাঁ, আমাদের যাদের বাসা অনেক তোমরা চলে দূরে। আসো, চলে আসো। পরীক্ষা আমরা নিয়ে নেবো, তোমরা চলে আসো এখানে। আর মানে দেরি করার কোনো দরকার নেই। সে পরীক্ষার ডেট না পড়তে বাসা থেকে ছাড়বে না আর কি, তার জন্য আর কি। এখন ওই 15 থেকে 20 এর মধ্যে ধরে রাখো, এর মধ্যেই কি বলে ডেট করা হবে। তো এটাই যে আগামী সপ্তাহে হয়তো ডেট হয়ে যাবে।
তো স্যার তোমরা যারা বাইরে আরসিসি আছো সাজেশনটা তারা বুঝিনি স্যার, আরেকবার যদি বলতেন। আরসিসি আমি যা পড়াইছি মোটামুটি বিম ডিজাইন, তোমার সিঙ্গেল এনফোর্স বিম, ডাবল এনফোর্স বিম, এর সাথে সাথে কিছু থিওরিও পড়াইছি, ঠিক আছে? তো এগুলো যা যা পড়াইছি আপাতত এইগুলাই পড়ো, এর বাইরে কোশ্চেন করবো না, যেহেতু করোনার সময় তোমরা একটু স্যার লসে পড়ে টিফিন গেছো, লাগবে না? এখন তো আর ওই উল্টা পাল্টা। স্যার একটা সলভ ক্লাস করলে ভালো হয়। টিবিম তো অবশ্যই লাগবে, টিবিম লাগবে না কেন? টিবিম তো তোমার ওই বিমের মধ্যে আছে। জি স্যার বুঝছি। স্যার ওসিএফ একটু তারপরে কমাই দেন স্যার, ও পেন্সিল আলফা এটা খুব বেশি বড়। ওসিএ ঠিক আছে, তোমাদের যে ক্লাস নিয়ে শেষ করে দিছি এই তো বেশি, আবার তোমরা সিলেবাস কমাইতে বলতেছো। হ্যাঁ স্যার আমরা বাসায় শুরু করবো মানে এক্সামের জন্য। ঠিক আছে, তারপরে তোমাদের বই আমি একটা ছোটি বই দিয়ে দিচ্ছি, তোমাদের তো ওই মেইন বুক দেয়া লাগতো, তোমাদের তো ভুল হয়ে গেছে। তাহলে বুঝতে হবে ওপেন চ্যানেল ফ্লো সিএফ কত মানে কি কি জিনিস। এখানে সবকিছু একদম পুরা মানে নোট করা আছে। এটাও যদি তোমাদের কমায় দিতে হয় তাহলে তো তোমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ারই দরকার নেই। স্যার আরসিসি এর একটা সলভ ক্লাস নিলে ভালো হয় স্যার। আবার সলভ ক্লাস আবার কি? এখানে কি সমস্যা আছে কোথাও? স্যার অনেক সময় তো স্যার অনেক ম্যাথমেটিক্যাল জিনিস আছে না স্যার, অনেক যখন ম্যাথমেটিক করতে বসবো তখন অনেক কিছু প্রবলেম দেখা দিবে। তো একটা যদি সলভ ক্লাস নিতেন তাহলে বেটার। ওকে, তোমরা তাহলে সব করো, করার পরে একটা ডেট দাও যে স্যার এই দিনে আমাদের সমস্যা, সব সমস্যাগুলো ইন্ডিকেট করে রাখো, দরকার হলে একদিন নিব, সমস্যা নাই। কিন্তু স্যার ওই দিন যদি আবার বলো যে স্যার আপনি সমস্যা বের করে আপনি সলভ করে দেন, তাহলে তো জি না একদম স্যার, মানে সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে। স্যার এক্সামের জন্য তো করতে হবে স্যার, সেজন্য তখন সমস্যা বের হবে। হ্যাঁ, তাহলে তোমরা করো, করার পরে সমস্যা তোমাদের আগে উদয় হোক, কোথায় কোথায় সমস্যা লিখে রাখো, এরপরে একদিন নিব, সমস্যা নেই। আর কিছু স্যার আমাদের যে 3-1 এক্সামের কতদিন পর আমাদের 3-2 এক্সামটা হতে পারে? এটা কুরবানির ঈদের পরে, কুরবানির ঈদের তো ছুটি হবে, ছুটির পরে হয়তো আরো 1-2 সপ্তাহ সময় দিব, তারপরে তোমাদের ওই পরীক্ষাটা নিব। মিনিমাম কি আমরা 1 থেকে 1.5 মাস সময় পাবো? না না না, অত সময় পাবা নাকি? এত সময় দেওয়া সম্ভব? তাহলে তো তোমাদের মানে ইয়ে হলো না। আমরা তো চাইছিলাম যে 2 সেমিস্টার একসঙ্গে নেয়া, তো এখানে তো মাঝখানে অনেকটা গ্যাপ পাচ্ছ, অত সময় পাবো না। ওই সর্বোচ্চ 25 থেকে 30 দিন বা 20, মানে ছুটি সহ আর 1 সপ্তাহ ধরে রাখো, কুরবানির ঈদের ছুটি সহ আর 1 সপ্তাহ পাবা। মানে স্যার 20-25 দিন। হ্যাঁ ওরকমই, ঠিক আছে। আর স্যার আমাদের আর ওই আরসিসি টাইমে মানে এই যে আরসিসি 3-1 কোর্স এক্সামে কোর্স আমি তোমাদের এক্সামের পরেই আমি হয়তো, আমরা বেশি ক্লাস লাগবে না, রিটেনিং ওয়ালে 2টা ক্লাস নিব আর ফ্রি স্টেজে 1-2টা নেব, আর হাইয়েস্ট 4টা থেকে 5টা ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে আর যাবে। স্যার আমাদের তো স্যার তাহলে আরসিসি 1 এ হচ্ছে আমাদের যে একটা হচ্ছে ওই যে বিম ডিজাইন, তারপর হচ্ছে অ্যাঙ্করেজের যেটা ওই চ্যাপ্টারটা শিয়ার, আর হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, চারটার হ্যাঁ প্রথম দিকে চ্যাপ্টার ছিল ওই দুইটা, মানে হ্যাঁ, ওই টোটাল ছিল 6টা এগুলো, chapter। ওই ইন্টারভিউর জন্য। মানে স্ল্যাব পর্যন্ত আর কি, ওয়ান ওয়ে স্ল্যাব পর্যন্ত। তাহলে স্যার ওইখানে যে বলছেন স্যার শুধু এক্সাম্পল গুলা করবো, তাহলে তো স্যার ওয়ান ওয়ে স্ল্যাবে শুধু একটাই ম্যাথ। ওয়ান ওয়ে স্ল্যাবে, হ্যাঁ ওয়ান ওয়ে স্ল্যাব একটাই ম্যাথ আছে। তাহলে তো স্যার ওইটা মুখস্থ করে গেলেও হয়ে যাবে। ডাটা হয়তো চেঞ্জ থাকতে পারে, কিন্তু হয়তো ওই টাইপেরই থাকবে। স্যার ওইখানে হচ্ছে কি স্যার ওয়ান ওয়ে স্ল্যাবের একটা জিনিসের স্যার সমস্যাটা হচ্ছে ওই যে একটা ফিগার থেকে যখন ভ্যালু গুলা নিয়ে আসা হয়, মানে কোএফিসিয়েন্টের ভ্যালুটা, ওইটা একটু যদি স্যার কোনো একদিন বুঝিয়ে দেন তাহলে ভালো হতো স্যার। কোনটা বুঝি নাই? ওই যে আমাদের যে কোএফিসিয়েন্টের ভ্যালু গুলা যে যে আমাদের 1/24 তারপর হচ্ছে 1/9, মানে এই যে কোএফিসিয়েন্ট গুলা নিয়ে আসা হয়, মানে ওইটা আসলে কিভাবে হ্যাঁ আনা হয় ওইটা স্যার একটা দুইটাতে ওটা তো মেতে কি, আমি সেটা তো তুমি, সবগুলোতে মেলাতে হ্যাঁ পারি না। বলো।
ওটাতে স্যার কি মানে হয়েছে একটা একটা দুটো ম্যাথ? মানে দেখা যায় স্যার একটা দুইটা ম্যাথের ক্ষেত্রে আমি ইকুয়েশনটা মিলাতে পারি, কিন্তু অন্য ক্ষেত্রে অন্য যদি মনে করেন যে আরো দুই তিনটা প্রবলেম দেওয়া হয় তখন আসলে চুজ করার ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। না না, তো ওখানে ওইটা তো তোমার কন্ডিশন দুইটা তিনটা। এটা হলো তোমার তিনটা। মিড স্প্যান মোমেন্ট কোএফিসিয়েন্ট ডট পজিটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট যেটা, আর একটা হলো এক্সটেরিয়র সাপোর্টের জন্য আর একটা ইন্টেরিয়র সাপোর্টের জন্য। এছাড়া তো আর আরেকটা কোনো স্যার কন্ডিশন থাকার কথা না। স্পানের জন্য একটা থাকে স্যার। তো একটার ক্ষেত্রে দেখলাম যে শুধু স্যার দুইটা, একটা হচ্ছে এক্সটেরিয়রের জন্য, আরেকটা হচ্ছে মিড স্পানের জন্য, আর আরেকটা জায়গায় দেখলাম স্যার তিনটা। তো স্যার ওই জায়গাগুলোতে কনফিউশন তৈরি হয়। না না, যেখানে তোমার ধরো একটাই স্ল্যাব, জি স্যার। একটাই প্যানেল, সেখানে তো তোমার দুইটাই আসবে, দুই সাইডে দুইটাই তো এক্সটেরিয়র সাপোর্ট, এখানে তো ইন্টেরিয়র সাপোর্ট নেই। আর যেখানে তোমার একাধিক, তোমার দুইয়ের অধিক সাপোর্ট থাকবে, তখন তো ওই যে ইন্টেরিয়র সাপোর্ট আসবে আবার এক্সটেরিয়র সাপোর্টও আসবে, তখন তিনটা কোএফিসিয়েন্ট আসবে। স্যার ওইটাতে যেমন স্যার এখানে যে একটা দেয়া আছে স্যার ফিগারটাতে, ফিগার 12.10 যেটা, ওইটাতে স্যার ডিসকন্টিনিউয়াস ইন আনরেস্ট্রেইনড যে দেখা আছে স্যার, ওইখানে হচ্ছে 0 আর এটা হচ্ছে 1/11। তো এটা কিভাবে আসে? এটা তো স্যার মানে মোর দেন 2 স্পান। এটা কোথায় একটু বলো তো, আমি দেখি। ফিগারটা হচ্ছে স্যার 12.10 স্যার 14th এডিশনে। 14th এডিশন তো নয় আমার কাছে, মনে হয় 13th আছে। স্যার ওইটাতে মনে হয় চ্যাপ্টার 12 এ আছে স্যার। একটু দাঁড়াও। ফিগার কততে? 12.10 স্যার। আমার এখানে তো তিনটাই দেওয়া, একটা হলো ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্ট কোএফিসিয়েন্ট 1/9, এক্সটেরিয়র সাপোর্টে হলো 1/24, আর মিড স্প্যান 1/14। স্যার প্রথম যেটাতে স্যার এছাড়া ডিসকন্টিনিউয়াস এন্ড আর হচ্ছে যে ওইটা স্যার 0 1/11 দুইটা ভ্যালুই দেয় আমার এখানে। সাথে মনে হয় ওই এগুলো নেই, ঠিক আছে। তোমার ওইটা একটু তোমার ইয়ে কি আছে, তোমার সফট কপি আছে? আমার কাছে নাই স্যার। না, আমার কাছে না সব দেখে আমি আছে। বলতে পারছি না। আচ্ছা স্যার। চলো। তো এই তিনটা ইউজ করো, ঠিক আছে। তোমার কন্টিনিউয়াস, তোমার ডিসকন্টিনিউয়াস এন্ডে তো তোমার 1/24, তাই না? স্যার এখানে স্যার জি স্যার একটা ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে 0 1/11, মানে যদি সেটা মোর দেন 2 স্পান হয়, আর যদি 2 স্পান হয় তাহলে হচ্ছে 0 1.1/11। তারপর হচ্ছে স্যার আরো দুইটা ভ্যালু দেওয়া আছে স্যার দুইটা স্ল্যাবের জন্য, একটা হচ্ছে স্ল্যাব উইথ স্পানস নট এক্সিডিং 10 ফিট, আর একটা হচ্ছে ও বিমস ইন আচ্ছা, সাচ। তাহলে ওই কটা কন্ডিশন একটু মুখস্থ করে ফেলো।
তাহলে ওই কন্ডিশন স্যার গুলো একটু মুখস্থ করে ফেলো, তাহলে তো হয়। স্যার এখানে আসলে আমার প্রবলেমটা মানে হচ্ছে যে আসলে বুঝতেছো কন্ডিশন গুলা? হচ্ছে স্যার এখানে যে মোর দেন 2 স্পান দেয়া, কিন্তু ডিসকন্টিনিউয়াস ইন আনরেস্ট্রেইনড এর ক্ষেত্রে ভ্যালু দুইটা দেওয়া 0 1/11। তো বাকিগুলোর ভ্যালু তো দেয়া নাই স্যার, কারণ মোর দেন 2 স্পান হলে একটা হচ্ছে মিডল স্পানের জন্য দেয়া আছে, এক্সটেরিয়র স্পানের জন্য দেয়া আছে, ইন্টেরিয়র স্পানের জন্য তো কোনো ভ্যালু দেওয়া নাই। এখানে তো স্পেনের জন্য ভ্যালু আসবে না, এখানে আসবে হচ্ছে তোমার সাপোর্টের জন্য। ঠিক আছে, ইন্টেরিয়র সাপোর্ট, এক্সটেরিয়র সাপোর্ট। তো এখানে তোমার আনরেস্ট্রেইনড হলে সেটা তো 0 হবে এমনি, এটা তো সিম্পলি সাপোর্টের হিসেবে ধরে নেই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আর ওইটার এখানে একটু ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও, আমি দেখে তারপরে বলবো না। এটা কি মানে কন্টিনিউয়াস বোঝায়? হ্যাঁ, যে স্প্যান্ড্রেল একটা লেখা আছে স্যার, মানে স্প্যান্ড্রেল তো ওটা কি মানে কন্টিনিউয়াস বিম বোঝায় কিনা? স্প্যান্ড্রেল। জি স্যার। সেই স্প্যান্ড্রেল সম্পর্কে আমার পড়া নেই। ঠিক আছে, ওইটা আমাকে দেখতে হবে, ওই আর্টিকেলটা না পড়লে বুঝতে পারতেছি না। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে স্যার সবাই একটা ভালো কোশ্চেন ছিল থাকবেন। স্যার। স্যার আপনি যে ডেটের বলো। কথা বলছেন স্যার, এটা কি ফাইনাল স্যার? কারণ স্যার আমরা যারা দূরে আছি স্যার, আমাদের একটা প্রিপারেশন নিয়ে স্যার আসতে হবে স্যার। এখন ম্যাথ তো স্যার খুঁজে পাওয়া অনেক খুব কষ্টসাধ্য স্যার, ব্যাপার অনেক অনেক 2-3 দিন লাগতে পারে স্যার। এখন তোমরা একটু আগে চলে আসো, কারণ তোমাদের তো আর মাঝখানে কেউ বাসা দিবে না, নিলে মানে পুরো মাসের জন্য নিতে হবে, তাই না? জি স্যার। তো এই জন্য বাসা নিয়ে নাও, কারণ পরীক্ষা আমরা নিয়ে নিব। এখন ডেটটা হয়তো ফিক্স হয়নি, তবে ডেট মোটামুটি এই যে মোটামুটি এই সপ্তাহে পাওয়া যাবে না, আগামী নেক্সট উইকে পাওয়া যাবে মোটামুটি কনফার্ম। কারণ স্যার সরকারের মানে সিদ্ধান্তের কোনো স্যার মানে মানে কোনো কিছু নেই স্যার, হঠাৎ করে আবার চেঞ্জ হয়ে যেতে পারে স্যার, এই জন্য জিজ্ঞেস করলাম। শোনো, চেঞ্জ যদি এখন হয়, ঠিক আছে, যেহেতু জি স্যার। তোমার প্রত্যেকটা ভার্সিটি ছুটি পাঠানো হয়েছে, জি স্যার। যে কি বলে তোমার অফলাইনে অথবা অনলাইনে নিতে হবে। তো অনলাইনে আমরা প্রথমে নিতে চাইছিলাম, তো অনলাইনে আসলে পরীক্ষা নিলে ওটা কোনো ইভালুয়েশন হয় না, এটা এমনি জাস্ট একটা মানে শো অফ। জি তো স্যার। আমরা ওইটা পরবর্তীতে যখন তারা বললো যে অনলাইনে অথবা অফলাইনে, তখন আমরা নিজেরাই অফলাইনে চলে গেলাম। যে পরীক্ষা নিতেই যদি হয়তো ঠিকঠাক মতোই নেই, ছেলে পেলে একটু পড়াশোনা করুক। যদি আবার পরবর্তীতে নির্দেশনা আসে যে না সরাসরি সশরীরে নেওয়া যাবে না, তখন আমরা অনলাইনে নিব। অনলাইনে যদি পরীক্ষা দিতে চাও, তাও তো তোমাদেরকে যাদের বাসা একদম গ্রামে, নেটের প্রবলেম, তাদের তো একটু শহরে আসলে সুবিধা। তোমরা কি বলে তোমাদের ইয়ে ঠিক করে ফেলো, বাসা থেকে ঠিক করে ফেলো। ওকে ঠিক আছে তাহলে। স্যার 53 অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি স্যার। স্যার ছিলাম। নেটওয়ার্কের কারণে স্যার দিতে লেট হয়েছে স্যার। আবার রোল বলো। স্যার 53। স্যার 52। 14 স্যার। স্যার 26। 26। 14 স্যার 14। 14। জি স্যার। স্যার 509। তারপরে 26। স্যার 52। স্যার 53 দিছেন। তারপর স্যার 09। 7 স্যার। 09। 07। জি স্যার। 7 তো দেয়া হয়েছে। 60 স্যার 52 দিছেন। 09। this 60 60। স্যার আর 53 দিছেন স্যার। 53। জি স্যার। 51। স্যার 52। 53। 39 স্যার স্যার। 52। 52। স্যার 3 স্যার। 39 তো দেয়া হয়েছে। স্যার 3। 3 তো দেয়া হয়েছে। 51।
51 ও তো দেয়া হয়েছে তোমরা স্যার বারবার 61 এই স্যার আমি ভাবছি আপনি স্যার আবার পেজে নিতেছেন সবাই সেটা ভাবছে ভাবছিলাম স্যার আপনি জিজ্ঞেস করছেন যার যার রুল বলার জন্য এর জন্য সবাই বলতেছে। সবাই আবার বলতে গেলে তো আমি তো ডাকতাম তাই না, এখনো তো ডাকি নাই। স্যার আমি গতকাল যে লাস্টে মানে গতকাল না সরি স্যার বৃহস্পতিবারে যে লাস্টে প্রেজেন্ট নিয়েছিলেন তখন স্যার আমি ফোন চলে আসছিল আর আমি চলে গেছিলাম, পরে দেখি ক্লাস মিটিং শেষ হয়ে গেছে। না পরে ওই দিন ডাকি নাই আর, ওই দিন তোমার অ্যাবসেন্ট দেয়া আছে 27 তারিখ স্যারও না? তো হ্যাঁ স্যার তখন আমি ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ডাকলাম না, আজকে এই পর্যন্তই থাক। যে কয়জন দিছো আর কাউকে কাটলাম না। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।